তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ওনার বাড়ি মাগুরা জেলায়, শুরুতেই বলেছি। ইউনিয়ন হচ্ছে বেরোইলপলিতা। তো ওনার বাড়ি যেখানে, ওনার বাড়িটা মূলত একটি গ্রামের মধ্যে আর কি, গ্রামের একটা মাঠের মধ্যে। আশেপাশে বেশ ঝোপঝাড় বন জঙ্গল রয়েছে। সন্ধ্যা হলেই জায়গাটা খুবই ভুতুড়ে মনে হয়। আর ওনার বাড়ির সামনে দিয়ে একটি বাইপাস রোড রয়েছে, মানে বাইপাস রোড থেকে একটু ভিতরে ওনাদের বাড়ি। আর ওই বাইপাস রোডের দক্ষিণ মাথায় ওই গ্রামের একটি গোরস্থান রয়েছে। গোরস্থানটি মাঠের ভেতরে অবস্থিত। আর রোডের উত্তর দিকে ওনাদের পাড়ার মসজিদ অবস্থিত। মসজিদের সামনে দিয়ে চলে গেছে মেইন রোড। আর এখন যে ঘটনাটি আমি ওনার হয়ে আপনাদের সাথে শেয়ার করছি, ঘটনাটি ঠিক বেশি দিন আগের না, 2020 এবং 2021 সালের দুটি ঘটনা। ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল তিনি এই ইকবাল ভাইয়ের প্রতিবেশী দাদা হন। তার নাম মশিয়ার মোল্লা। মশিয়ার মোল্লা এখন বেশ অসুস্থ, কিন্তু তিনি যখন সুস্থ ছিলেন তখন তিনি রাত করে বাজার থেকে বাড়ি ফিরতেন ওই বাইপাস রোড দিয়ে। তখন তিনি অনেক কিছু চোখে দেখেও না দেখার ভান করতেন। যেমন ওনার সামনে কখনো বড় বড় বিড়াল, দানবাকৃতির কুকুর, কখনো বিশাল আগুনের গোলা ওনার সামনে দিয়ে সাঁ করে চলে গিয়ে মাঠের ভেতরে পড়ে অদৃশ্য হয়ে যাচ্ছে। কখনো মাথা কাটা পিশাচ উনি দেখেছেন। কিন্তু এত কিছু দেখার পরেও উনি সেভাবে ভয়ে যে কুকুরে গিয়েছেন বিষয়টা এরকম নয়, কারণ উনি খুব সাহসী মানুষ ছিলেন। রাতের বেলা একা একা হেঁটে আসলে একাকী রাস্তায়, অন্ধকার রাস্তায় চাঁদের আলোতে যে কিছু একটা দেখা যাবে এটি কিন্তু তিনি জানতেন। যার কারণে উনি মনে সাহস রাখতেন। বর্তমানে তিনি খুবই অসুস্থ থাকেন প্রায় সময়ই, যার কারণে উনি কি হয় যে সারা শরীরে রাত্রেবেলা ওনার অস্বাভাবিক রকম এক ধরনের যন্ত্রণা হয়, রাত্রে তার সহজে ঘুম আসতে চায় না। এই কারণে উনি যখন ঘুম আসে না, বাসার পাশেই তো বাইপাস রোড, ওই বাইপাস রোডে রাতের বেলা উনি একা একা হেঁটে বেড়ান। এমনই এক রাতে ওনার সাথে একটি ঘটনা ঘটেছিল, বা এই ঘটনা উনি দেখেছিলেন। একদিন তিনি প্রতিদিনের মতোই ঘুরে বেড়াচ্ছেন। রাত আনুমানিক 12:30 বাজে হয়তো। তিনি হাঁটতে হাঁটতে ওই গোরস্থানের দিকে যেতে থাকেন। আর তার কাছে আজকে কেন জানি অনেক ভয় লাগছে। তিনি চিন্তা করছেন যে কি ব্যাপার, বয়স বেশি হয়ে গেছে এই জন্য কি ভয় লাগছে কিনা। কিন্তু কত ভয়ের ঘটনাই তো তিনি দেখেছেন, কখনো তো সেভাবে ভয় পাননি। কিন্তু আজকে ওনার শরীরের মধ্যে কেমন এক ধরনের ভয়ের শিহরণ জাগছে। কেন জানি শরীরটা নিজের হঠাৎ করে হালকা মনে হচ্ছে। মনে হচ্ছে ওনার শরীরের ওজন অনেকটা কমে গেছে, কিন্তু হঠাৎ এমনটা কেন মনে হলো? মনে হওয়ার কারণ উনি বুঝতে পারেন, তবে শুরুতে বুঝতে পারেননি, পরে বুঝতে পেরেছিলেন। হঠাৎ করে গোরস্থানের গেটের দিকে ওনার চোখ আটকে যায়। তিনি দেখেন 3 জন মানুষ আলখেল্লা পরা, কিন্তু তাদের উচ্চতা সাধারণ মানুষের মতোই। দেখে মনে হচ্ছে সাধারণ মানুষের মতোই চেহারা, চাঁদের আলোতে যতটুকু তিনি দেখতে পাচ্ছিলেন। তবে সাদা আলখেল্লা সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল এবং তাদের উচ্চতা বোঝা যাচ্ছিল। তারা বাইপাস দিয়ে হাঁটতে হাঁটতে একদিকে যাচ্ছেন। তখন ওই মশিয়ার মোল্লা দাদা তিনি চিন্তা করেন যে এরা কারারে, রাতের বেলা কোন দিকে যায়। এখানে একটি বিষয় বলে রাখি, যেটি আমাকে জাভেদ ইকবাল ভাই বলেছেন, সেটি হচ্ছে যে বাইপাস রোডটা খুব নির্জন হয়। অনেক সময় থানা থেকে পুলিশরা আসে আসামি ধরার জন্য, তাদের পরোয়ানাভুক্ত জন্য কোনো আসামির কোনো খোঁজ খবর পায়, তাদেরকে ধরার জন্য আসে। সাধারণত আসার সময় পুলিশরা এই রাস্তা দিয়ে, বাইপাস দিয়ে আসার চেষ্টা করেন, কারণ এখানে নির্জন থাকে, এই জন্য কেউ সহজে দেখতে পারে না এবং তাদের অপারেশন পরিচালনা করাটা সহজ হয়। এখন ওই মশিয়ার মোল্লা দাদা মনে করেছেন এরা 3 জন মনে হয় পুলিশের লোক, কোনো বাড়িতে আসামি ধরতে যাচ্ছে। এই কারণে তিনি কি করেন, তিনি একটু সাইডে চলে যান, এমন ভাব দেখান যে
উনি লুকিয়ে লুকিয়ে ওই তিনজনকে দেখছেন, কিন্তু ওই তিনজন কিছুই টের পায়নি। তো ওই তিনজন হাঁটছে, মশিয়ার মোল্লা দাদাও একটু দূরে থেকে আড়ালে আবডালে তাদের পিছু নিচ্ছেন, যে তিনজন আসলে কোথায় যায়, কার বাড়িতে যায়, কোন বাড়িতে আসামি ধরতে যায়। উনি মনে করছেন তারা পুলিশেরই লোক। কিন্তু উনি এইভাবে লুকোচুরি খেলতে খেলতে হঠাৎ করে লক্ষ্য করেন যে কি ব্যাপার, এরা কি হাঁটছে না ভেসে যাচ্ছে। এরপর উনি বুঝতে পারেন এই তিনজন মানুষ ওই রাস্তার মাথায় মসজিদের সামনে গিয়েছে এবং তারা আসলে ভেসে ভেসে যাচ্ছে। তখন তিনি বুঝতে পারেন যে এই তিনজন আসলে মানুষ নয়, এই তিনজন হচ্ছে জিন, তবে নিশ্চয়ই কোনো ভালো জিন। তা না হলে সে যে পিছু নিচ্ছে, এরা যে জিনটা বুঝতে পারেনি, এটি একটি অসম্ভব ব্যাপার। কারণ তিনি অনেক সাহসী মানুষ, জিন ভূত সম্পর্কে অনেক অভিজ্ঞ মানুষ, কিন্তু তিনি বুঝতে পারেন যে তিনটা জিন ইচ্ছা করেই তাকে কিছু বলেনি। তারা বুঝতে পেরেছিল যে ওই মশিয়ার মোল্লা দাদা ওই তিনজনের পিছু নিয়েছে। তো যাই হোক, মশিয়ার মোল্লা দাদা পরে হাঁটার জন্য রাস্তা বের হলেও মানে রাতের বেলা সে ওই কবরস্থান বা মসজিদের আশেপাশে যেত না, মানে বাড়ির কাছাকাছি হাঁটাহাঁটি করত। এর অল্প কিছুদিন পরে আরো একটি ঘটনা ঘটে 2021 সালের রমজান মাসের কোনো এক রাতে। ওই যে মসজিদের কথা বললাম, ওই মসজিদে একটি ছেলে, সেও ওই গ্রামেরই লোক, তার নাম হচ্ছে আলামিন। গ্রামের সবাই তাকে লাদেন বলে ডাকে। সে একজন কোরআনে হাফেজ। সে ওই মসজিদে প্রতি বছর রমজান মাসে খতম তারাবি পড়াতো। গ্রামে বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে না, আর প্রচন্ড গরম থাকায় তারাবি পড়ে সে আর বাড়িতে যেত না। সে এবং তার সঙ্গী যে দুইজন মিলে তারাবি পড়াতো ওই মসজিদের বারান্দায় ঘুমাতো। আর তার বাড়ি কাছাকাছি ছিল। সে যখন নামাজ পড়াতে আসতো, রাতের খাবারটা নিয়ে আসতো এবং সাহারি করার জন্য কিছু বিষয় মানে খাবার টাবার নিয়ে আসতো আর কি। ঘটনা যেদিন ঘটেছে, মানে যে রাতে ঘটেছে, ওই রাতে আলামিনের যে সঙ্গী, যে আরেকজন যে নামাজ পড়ে আর কি, বাড়িতে সে কাজ থাকায় তারাবির নামাজ পড়িয়ে সে চলে যায়। সে আর আলামিনের সাথে ওই রাত্রে মসজিদের বারান্দায় ঘুমাতে পারে না। তা আলামিন একাই ঘুমিয়ে থাকে। হঠাৎ রাত আনুমানিক 1টার দিকে আলামিনের ঘুম ভেঙে যায়। যেহেতু মসজিদের বারান্দায় ঘুমাতো, সে চোখ মিলে দেখে ওই বাইপাসের রাস্তা দিয়ে তিনজন সাদা আলখেল্লা কাপড় পরা মানুষের মতো, উচ্চতায় স্বাভাবিক মানুষের মতোই লম্বা, মসজিদের দিকে আসছে। সে তখন বারান্দায় থাকা মসজিদের ঘড়ির কাঁটার দিকে তাকায়, কারণ ফজরের নামাজে ওই রোড দিয়ে কিন্তু ওই পাঞ্জাবি পরা আলখেল্লা পরা বেশ কিছু মানুষ নামাজের জন্য মসজিদে আসে। কিন্তু সে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 1টা বাজে। তখন বুঝতে পারে যে এই তিনজন আসলে মানুষ না, এগুলো অন্য কিছু। তখন সে ভয়ে ঘুমের ভান ধরে শুয়ে থাকে এবং মনে মনে আয়াতুল কুরসি পাঠ করতে থাকে। ওই তিনজন আস্তে আস্তে মসজিদের বারান্দায় আসে। সে চোখ বন্ধ করেও মাঝে মাঝে একটু হালকা করে চোখ খুলে দেখার চেষ্টা করছিল যে আসলে তারা কোথায় যায়, কি করে। প্রচন্ড ভয় তো মনের মধ্যে ছিলই। বারান্দায় আসার পর হঠাৎ করে তিনজনের পা হঠাৎ করে মানে আলামিনের দিকে ঘুরে যায়। মানে ওই তিনজন ঘুরে আলামিনের দিকে তাকিয়েছে। আলামিন কিন্তু বুঝতে পারছে যে তিনজন তার দিকে ঘুরেছে। এক পর্যায়ে হালকা করে একবার শুধু তাকিয়েছে, তখন দেখে যে ওই তিনজন এক দৃষ্টিতে আলামিনের দিকে তাকিয়ে আছে। তাদের দৃষ্টির মধ্যে অদ্ভুত রকমের ব্যাপার ছিল, মানে অদ্ভুত রকমের চাহনি। অন্ধকারের মধ্যেও তাদের চোখগুলো খুব ভালো করেই দেখা যাচ্ছিল। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তারা মসজিদে প্রবেশ করে এবং তিনজন একসাথে জামাতে নামাজে দাঁড়িয়ে যায়। আলামিন যখন বুঝতে পারে তিনজন নামাজে দাঁড়িয়েছে, সে ঘুম থেকে মানে বিছানা থেকে উঠে ঝেড়ে এক দৌড়ে সে বাড়িতে চলে যায়। তখন তার বাড়ির সবাই ঘুমে বিভোর, সবাইকে জাগিয়ে এই ঘটনা খুলে বলে। সে এতটা ভয় পেয়েছিল যে পরের 2 দিন যাবৎ সে জ্বরে অসুস্থ থাকে এবং 2 দিন সে মসজিদে নামাজ পড়তে আসতে পারেনি। প্রিয় লিসেনার্স, ওই তিনজন ভালো জিন এখনো
ওই বাইপাস রোডে নাকি তাদেরকে দেখা যায়। এরকম বেশ কিছু মানুষ তাদেরকে দেখেছে যারা ওই মসজিদে নামাজ পড়তে আসে, কিন্তু কারো কখনো ক্ষতি করেছে এমনটা ওইভাবে শোনা যায় না, কারণ ভালো জিনেরা কারো ক্ষতি করে না, এটাই বাস্তব। তবে একটি বিষয়, সেটি হচ্ছে ক্ষতি না করলেও কেন ওই মশিয়ার মোল্লার মনে হলো তার শরীরটা হালকা হয়ে যাচ্ছে। আসলে জিনদের উপস্থিতি যদি খুব কাছাকাছি হয়ে যায় এবং তারা সশরীরে থাকে বা এমনটা হয়, তখন কাছে থাকা কোনো মানুষের শরীরে এরূপ একটা প্রভাব পড়ে। ঠিক যেমন বিদ্যুৎ স্পর্শ করলে আমাদের শরীর কেঁপে ওঠে, শক লাগে, ঠিক তেমনটা যে শরীরটা অনেক সময় হালকা মনে হয় বা অনেক সময় শরীর অস্বাভাবিক রকমের ভারীও মনে হয়ে যেতে পারে। তো যাই হোক, এটি ছিল ঘটনা। জাভেদ ইকবাল ভাই বলেছেন যে তার কাছে আরও ঘটনা আছে, তিনি সময় সুযোগ করে ঘটনা পাঠাবেন। আসসালামু আলাইকুম অনেক ভাই, নিশ্চয়ই আপনি ভালো আছেন, আমি জানি আপনি ভালোর দলেই থাকেন। আজকে যে ঘটনাটা আপনাদের জন্য আমি পাঠাচ্ছি সেটা আমার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা। আমি আবারও বলছি, আমার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা, এবং এই ঘটনার সাক্ষী আমি নিজেও। খুবই মর্মান্তিক এই ঘটনাটা আমি চেষ্টা করছি সুন্দর করে গুছিয়ে লেখার, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটা ঘটে 2014 সালের দিকে। একটু বলে রাখি ভাই, 2014 সালে আমরা থাকতাম সেই সময় সিরাজগঞ্জের উল্কাপুরে, এবং এইখানেই আমার আসলে জন্ম এবং বেড়ে ওঠা। মূলত আমি এসএসসি পরীক্ষা দেওয়ার জন্যই আসলে প্রচণ্ড সিরিয়াসভাবে পড়াশোনা করছিলাম, এবং এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে শেষ পর্যায়ে আমরা সিদ্ধান্ত নেই আমি এবং আমার মা ঢাকা শহরে শিফট করব। তার একটা বড় কারণ ছিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য পড়াশোনা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আমরা সেখানে কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য ঢাকাতেও শিফট করে যাই, কিন্তু শুরুর দিকে আমাদের থাকার কোনো জায়গা না থাকার কারণে আমার ছোট খালামণির বাড়িতে আমার মা এবং আমি উঠি। একটু জানিয়ে রাখতে চাই, আমার ছোট খালামণির বাড়িতে শুধুমাত্র আমার ছোট খালামণি, আমার খালু ভাই এবং তার পাশাপাশি আমার ছোট্ট একটা কাজিন ভাই আছে, এবং সেই মিলে আসলে ছোট ছিমছাম পরিবারেও আসলে অনেক শান্তি বিরাজমান ছিল। মূলত ঘটনা ঘটা শুরু করে আমরা যাওয়ারও বেশ কিছু মাস আগে থেকে। আমরা যাওয়ার পরে ঘটনার ব্যাপারে জানতে পারি। অনেক ভাই, একদিন রাতের বেলা খাবার দাবার খাওয়ার পরে আমার খালামণির সঙ্গে আমার আম্মুর একটা কথোপকথনের কিছুটা অংশ আমি এইভাবে শুনতে পাই। আমার ছোট খালামণি আমার আম্মুকে বলছিলেন, আপা এখন আমি কি করতে পারি? অনেক কিছু চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই এই সমস্যার সমাধান হচ্ছে না। তখন আমার মা পাল্টাভাবে বলেন যে আমার মনে হয় পুরো ঘরটাকে বন্ধ করা প্রয়োজন, আর তারপরেও যদি দরকার পড়ে তাহলে ঠিক আমাদের এলাকাতে গিয়ে একজন খুবই নামকরা হুজুর আছেন, তার সঙ্গেও কথা বলা যেতে পারে। আমি এতটুকুই শুধুমাত্র শুনি, এরপরে আমি আর কিছুই তেমন শুনি না। তবে এতটুকু শুনেই আমি বুঝতে পারি নিশ্চয়ই কিছু না কিছু একটা ঝামেলা এই বাড়িতে আছে। সেদিন রাতের কথা, রাতের বেলা খাবার দাবার খেয়ে আমরা সবাই ঘুমোতে গিয়েছি। আমাকে একটা আলাদা ঘরে ঘুমানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আমার মা এবং খালামণি একটা ঘরে ঘুমিয়েছেন এবং আরেকটা ঘরে ঘুমিয়েছে আমার খালু ভাই। রাতের বেলা হুট করে আমার কাছে মনে হতে থাকলো খাটের নিচে কিছু একটা অস্তিত্ব আমি টের পাচ্ছি। খাটটার একটু বর্ণনা দিতে চাই। খাটটা ছিল চৌকোনা একটা খাট। খাটের নিচে বোধহয় বেশ কিছু জিনিসপত্র স্টোর করে রাখা হয়েছিল। আমি প্রথম থেকে ভাবছিলাম হয়তো বা বড় সাইজের কোনো ইঁদুর হতে পারে সেখানে দৌড়াদৌড়ি করছে এবং সেই কারণেই এমন শব্দ হচ্ছে। এরপরে আমার কাছে মনে হতে লাগলো কেউ একটা খাটের নিচে কথা বলছে, একেবারে খুবই মিটি মিটি ভাবে ফিস ফিস করে কথা বলছে। তখনও আমার তেমন কোনো ভয় কাজ করেনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম তখন সময় প্রায় 10:24। প্রায় সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু এখনও মনে হচ্ছিল যে আমার মা এবং আমার খালামণি পাশের রুমে কথা বলছে, তাই আমি বেশ একটা ভয় পাইনি। এরপরে আমার চোখ বন্ধ হয়ে যায়। অনেক ভাই, আমার ঘুম ভাঙে রাত যখন প্রায় 2:30। তখন আমি ঘুম থেকে উঠে দেখতে পাই চারপাশে সমস্ত লাইট বন্ধ করা এবং সেই শব্দ এখনও খাটের নিচ থেকে ভেসে আসছে। এইবার আমি কিছুটা ভয় পেয়ে যাই। এতক্ষণ সাহস থাকলেও
এবার মনে হচ্ছিল যে আমি এখন কি করতে পারি। আমি তখন ভালো করে বালিশটাকে সরিয়ে খাটের সঙ্গে কান লাগিয়ে নিচে শোনার চেষ্টা করছিলাম যে কি হচ্ছে। আমি যা শুনতে পেলাম তা শোনার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। অনেক ভাই, আমি শুনতে পেলাম খাটের নিচ থেকে একটা গোঙানির শব্দ। মনে হচ্ছে কারো মুখ চেপে ধরেছে এমন শব্দ। পাশে একটা ফিস ফিস শব্দ আমি শুনতে পেলাম। অনেক ভাই, আমি যদি ভুল না হই আমি স্পষ্ট শুনতে পেলাম ফিস ফিস শব্দ বলছে, তাড়িয়ে দে, তাড়িয়ে দে। আমি আরো মন দিয়ে শোনার চেষ্টা করছিলাম। তখনই রুমের মধ্যে রাখা একটা কৌটা অনেক জোরে ফ্লোরে পড়ে গেল। অনেক ভাই, কোনো একটা কৌটা যদি পড়ে যায় সেটা কতটা আস্তে বা জোরে পড়েছে সেটা নির্ভর করে হচ্ছে তার ওজনের উপরে ভিত্তি করে। একটা খালি কৌটা ঠিক ফ্লোরের উপরে পড়ার পরে এত জোরে শব্দ হওয়ার কথা না। মনে হচ্ছিল কেউ ঠিক ওপর থেকে ছুঁড়ে নিচের দিকে ফেলেছে। এত জোরে শব্দ হয়েছে যে ঘরের সবাই প্রায় একসঙ্গে দৌড়ে আমার রুমে চলে এসেছে। আমি আগেই ব্যাপারটা নিয়ে সন্দেহ যেটা করেছিলাম সেটাই সত্য হলো। আমার খালামণি কোনো কথাবার্তা না বলে আমাকে আমার পাশে এসে বসলেন এবং কোনো কথা না বলে আমাকে পাশের রুমটাতে নিয়ে গেল। এরপরে আমার মা এবং আমার খালামণি আলাদা একটা রুমে চলে গেল এবং আমার খালু ভাইও সেই রুমে গিয়ে তাদের সঙ্গে কথা বলতে থাকলেন। আমি এবং আমার ছোট কাজিন দুজনই খাটের উপরে বসে রইলাম। আমি প্রায় হয়ে গেলাম যে এত তাড়াতাড়ি ব্যাপারটা কি ঘটলো। এরপরে আমি সেই রুমে যাওয়ার পরেই দেখলাম সবাই চুপ হয়ে গেল। আমি সবাইকে আমার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বললাম। আমার কাছে মনে হচ্ছিল তারা কেউ আমার ঘটনা শুনতেও চায়নি, বরঞ্চ তারা আগে থেকেই জানতো যে আমার সঙ্গে আসলে কি হয়েছে। এরপর আমি যখন সবকিছু খুলে বললাম তখন আমার খালামণি বিমর্ষ ভঙ্গিতে আমাকে বলল যে তুমি যাও, তুমি বাবুর পাশে গিয়ে বসো, আমরা আসছি। অনেক ভাই, ঘটনার এখানেও শেষ হলে পারতো। আমি যখন রুমে ঢুকতে যাব তখন আমি শুনতে পাই বাবু কারো একটার সাথে কথা বলছে। আমি স্পষ্ট শুনতে পাই বাবু কারো একটার সাথে কথা বলছে। আমি আমার ছোট কাজিনটার বয়সের কথা বোধহয় বলিনি। ওর বয়স 3 বছর, সদ্য 3 বছরে পড়ল। গেল মাসে ওর বার্থডে সেলিব্রেট করা হয়েছিল। আমি দেয়ালের পাশে হেলান দিয়ে কান পাতার চেষ্টা করলাম। বাবু কাউকে একটা বলছে, এদিকে আসো, বসো। অনেক ভাই, আমি ভেতরের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম যে ভেতরে কি হচ্ছে। ভেতরের দিকে তাকিয়ে হয়ে গেলাম। আমি দেখলাম 5 থেকে 6 বছরের একটা বাচ্চা মেয়ে ব্যালকনির বাইরে উকি দিয়ে তাকিয়ে আছে। বাবু ওই বাচ্চাটার দিকে তাকিয়ে আছে। আমি তাকাতেই ওই 5-6 বছরের বাচ্চা মেয়েটা আমার দিকে তাকায়। কি বিভৎস দেখতে সে মেয়েটি ছিল। কুচকুচে কালো, চোখগুলো প্রচন্ড রকমের সাদা। আমি এখনো বলতে পারবো না, মুহূর্তেই মনে হলো সেটা ভ্যানিশ হয়ে গেল। অনেক ভাই, ঘটনার এখানেও শেষ হলে পারতো। আমি তাড়াতাড়ি বাবুকে নিয়ে কোলে নিয়ে ওই রুমের ভেতরে যাই এবং সব ঘটনা খুলে বলি। এইবারও আমার খালামণি এবং আমার খালু ভাই একেবারেই নীরব ছিলেন, যেন এমন ঘটনা তাদের জন্য নিয়মিত, স্বাভাবিক। আমি এতটা ভয় পেয়ে যাই যে বলার বাইরে। ওদিন রাতে আমরা আর কেউ ঘুমোইনি, সবাই একই রুমের মধ্যে ছিলাম। তারপরের দিন সকালবেলা আমার যখন ঘুম ভাঙে তখন আমি দেখতে পাই যে একজন হুজুর পুরো ঘরে কিছু একটা ছিটাচ্ছে এবং মনে হচ্ছে কোনো একটা পাতা জাতীয় কোনো কিছু একটা দিয়ে সেটা ছেটানো হচ্ছে। একটু বলে রাখা ভালো অনেক ভাই, আমি আসলে বেশ কিছু বিষয় নিয়ে প্রচণ্ড পরিমাণে উদ্বেগ প্রকাশ করছিলাম। তার মধ্যে একটা যেমন ছিল অলৌকিক এসব বিষয়, তার মধ্যে আরও একটা বিষয় হচ্ছে আমি কখনো ভূত প্রেত বা এই জাতীয় বিষয় কখনোই বিশ্বাস করতাম না, বরঞ্চ আমার কাছে মনে হয় এই সমস্ত বিষয়গুলো একটা বড় রকমের ভণ্ডামি। কিন্তু সেদিন রাতে যেটা ঘটে গেল তারপরে আসলে আমার আর কোনো কিছুই বলার ছিল না। আমি সেই হুজুরের কাছে গিয়ে প্রশ্ন করলাম, কি হচ্ছে, কি হয়েছে?
আমার মনে হয় হুজুর আমাকে বেশ বড় সড় মনে করেই আমার কাছে বললেন, এই ঘরের মধ্যে কোনো একটা কালো ছায়া আছে, আমার মনে হয় তোমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। তুমি খুব বুঝিয়ে বলো তোমার পরিবারকে তোমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। ঘটনার এখানেও শেষ হলে পারত। আমি সেখানে থেকে চলে যাই, কিছুটা ফিরে আসি, আমার খালামণিকে এসে জিজ্ঞেস করে হুজুর কি চলে গেছে? খালামণি বলে, কিসের হুজুর? আমি যেন আকাশ থেকে বললাম। আমি বললাম, কিছুক্ষণ আগে হুজুর আমার রুমের মধ্যে এসে পানি ছেটাচ্ছিল। খালামণি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে উত্তর দিলেন, সকাল থেকে ঘরের মধ্যে কেউই প্রবেশ করেনি, কেউই না। অনেক ভাই সেই মাসেই আমার খালামণিরা বাসা ছেড়ে দেন, যদিও শেষ রক্ষা হয়নি, কারণ বাসা ছেড়ে দেওয়ার পরে অন্য বাসায় যাওয়ার পরে আমার খালামণি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন এবং এত বেশি অসুস্থ হয়ে যান যে মনে হয় যে তিনি বোধহয় আর পৃথিবীতে বাঁচতেই পারবেন না, তেমন একটা অবস্থা হয়েছে। কিন্তু পরবর্তীতে প্রায় 2 থেকে 3 বছর ট্রিটমেন্ট করার পরে তিনি সুস্থ হয়ে ওঠেন। মূলত তার মূল ট্রিটমেন্ট ছিল হচ্ছে ওঝার দ্বারা ঝাড়ফুঁক করা। বললে বিশ্বাস করবেন কিনা জানি না, তবে বিভিন্ন জায়গায় দেশের বাইরে চেন্নাইতে অনেক সময় ডাক্তার দেখানোর পরেও কোনো রোগ ধরা পড়েনি, কিন্তু পরবর্তীতে আমাদের এলাকার একজন বড় হুজুর কি যেন একটা সদকা দেওয়ার মাধ্যমে আমার খালামণিকে সুস্থ করে তোলেন। এরপরে আমি আর এমন কিছু কখনোই তাদের কাছে জিজ্ঞেস করতে পারিনি, কারণ তারা এই ব্যাপারে কখনোই কিছু জিজ্ঞেস করলে চুপই ছিলেন বেশিরভাগ সময়। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পড়ে শোনাবেন। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যে অনেক ভাইয়া ভূত নাইট এবং ভূত নাইট পরিবারের প্রতি আমার এই ঘটনা যদি সিলেক্ট করা হয় তাহলে আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি চাই না আর কেউ কখনো এমন কোনো ঘটনার সম্মুখীন হোক। আল্লাহ হাফেজ। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। লিখেছেন, আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি আপনি ভালোই আছেন আর আমি চাই আপনি সব সময় ভালোর দলেই থাকবেন। আমি মোহাম্মদ রাকিব হোসেন হৃদয়, আমার বাড়ি জামালপুর জেলা তুলসীরচর ইউনিয়নের কালজিয়ার চর গ্রামে। এর আগে আমি ইফরিত জিনের ঘটনাটা বলেছিলাম, কিন্তু ঘটনা শেষ করার অনুমতি পাইনি। কিন্তু আমি চেষ্টা চালাচ্ছি। রিপন কবিরাজ আমার বন্ধু, ও আমাকে ওর কাকার পরিণতি কি হয়েছিল তা শেয়ার করতে আমাকে মানা করে দিয়েছিল, এজন্যই আমি বাকি অংশটুকু শেয়ার করতে পারিনি। কিন্তু রিপন আমাকে আরো ভয়ঙ্কর কিছু ঘটনা শেয়ার করেছে। আজ আপনাকে একটি ঘটনা শোনাবো, ঘটনাটি ভালো লাগবে শেয়ার করবেন। কথা না বাড়িয়ে ঘটনা শুরু করছি। আমি হৃদয় গাজীপুরের কোনো এক বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। একদিন বিকেলবেলা হঠাৎ রিপন কল করে আমাকে। আমি কলটা রিসিভ করি। ও ওপার থেকে বলল, কিরে মোটু, কেমন আছিস? দাঁড়ান বুঝিয়ে বলি। মোটু বলতে আমাকে বলছে আমি দেখতে একটু মোটা, তাই বন্ধুরা সবাই আমাকে মোটু বলে খেপায়। রিপন বলল, কিরে ভুলে গেলি নাকি আমারে? কোনো খোঁজ খবর নাই। কাকার ঘটনাটা শুনলাম তুই নাকি শোনাই দিছস কোন একটা ভূতের ঘটনার মধ্যে, ঘটনা সত্য? আমি বললাম, শেয়ার করেছি তো, কেন তোকে না জানালাম? ভৌতিক কথা নামক একটা শোতে তোর ঘটনা শেয়ার করা হয়েছে। রিপন বলল, কইছিলি তো, এখন আর বাকি অংশ কোন দরকার নাই, তোর আরো ভালো ঘটনা দিব কমুনে, তুই বাড়িতে আয়, ভালো থাকিস। এই বলে রিপন ফোন কেটে দিল। তার 2 দিন পরে আমি বাড়িতে চলে যাই আর রিপনের সাথে দেখা করি। আমি রিপনকে দেখে একদম হতভম্ব হয়ে যায়। তাকিয়ে থাকি আর দেখি আমার ন্যাংটা কালের বন্ধু রিপন। স্কুলে যখন পড়তাম তখন ওর 5 থেকে 6টা গার্লফ্রেন্ড থাকতো। আজ দেখছি একদম আলাদা মানুষ, সাদা পাঞ্জাবি পরা, লম্বা দাড়িওয়ালা একজন হুজুর। আমি ওকে বললাম, বন্ধু তুই তো একদম পুরাই বদলে গেছিস। রিপন তখন বলে উঠলো, আরে না, আগের মতোই আছি, শুধু চিন্তা ভাবনা একটু চেঞ্জ করছি আর কি। বাদ দে, তোর কি খবর বল? আমি বললাম, আছি আর কি, তুই না আমাকে ঘটনা বলবি? রিপন বলল, কইছিলাম তো, কিন্তু তুই এখনই শুনবি? আমি বললাম, এখনই শুনবো। রিপন বলতে শুরু করলো, তাহলে শোন।
আমি যখন ইফরিতকে নিয়ে মানুষের সেবা করতে শুরু করলাম, তখন মনের মধ্যে একটা ভালো লাগার অনুভূতি সৃষ্টি হলো। আমি মনে মনে চিন্তা করি, মানুষ ভালো কাজ করলে আমিও ভালো কাজ করব এবং এভাবে জীবনটা পার করে দেব। আর তখন ইফরিত আমাকে বললেন, রিপন, তুমি যা চিন্তা করছো খুব ভালো চিন্তা করছো। আমি তোমার প্রতি আরো খুশি হলাম। তুমি মানুষের সেবা করবা, বিনিময়ে কেউ খুশি হয়ে কিছু দিতে চাইলে তোমার যদি মনে হয় তুমি তার উপহার নিলে সে খুশি হবে, অবশ্যই তুমি নিতে পারো, কিন্তু বিনিময়ে কিচ্ছু চাইতে পারবে না। এতে আমার শক্তি বিনষ্ট হয়ে যাবে। একদিন আমি আমাদের বাজারে বসে বসে চা খাচ্ছিলাম। আমার কাকা আমাকে দেখে বলল, কি রে রিপন, অনেক বড় কবিরাজ হয়ে গেছিস দেখা যায়। বলে রাখিস, আমি তোর বলে কিন্তু দিবই। আমি মনে মনে কাকাকে ক্ষমা করে দেই আর সেখান থেকে চলে আসি। তখন পেছন থেকে একটা লোক আমাকে আমার নাম ধরে ডাক দেয়, এই যে রিপন ভাই, শুনছেন? আমি পিছন ফিরে তাকে দেখি 25 থেকে 28 বছরের একজন লোক। আমি তাকে সালাম দিয়ে বলি, আরে কিছু কইবেন নাকি? লোকটা বলল, হ্যাঁ ভাই, আমি আপনারে খুঁজতেছি। আমি বললাম, কেন, কি হয়েছে, আমারে খুঁজতেছেন কেন? লোকটা বললেন, আপনি আমার সাথে আমার বাড়িতে চলেন, আর বাড়িতে গেলে সব বুঝতে পারবেন। আমি বললাম, ওনেন ভাই, আমি কারো বাড়িতে হুট করে চলে যাই না। কেউ যদি আমার কাছে আসে সমাধানের জন্য, তবে আমি তার বাসায় যাই। দাওয়াত দিলে তবে যাই, না হলে যাই না। আপনি চলে যান, আমি আপনার সমস্যা বুঝতে পারছি, আমি রাতে চলে আসবো। তখন লোকটি বলল, আপনি আমার বাড়ি চেনেন? আমি কইলাম, শুনেন, আমি এমন একজন মানুষ, যদি কারোর সাথে 5 মিনিট কথা বলি তবে তার অতীত ঘটনা সব কিছু বুঝতে পারবো। আর আপনি বলছেন আপনার বাড়ি চিনতে পারবো না? কি বলেন এগুলা? আপনি যান, আমি রাতে চলে আসবো। আর এই সময়ের মধ্যে ইফরিত আমাকে ওই লোকটির সব সমস্যার কথা বলতে শুরু করলো। আমি তখন ইফরিত জিনকে বললাম, কি করা যায়, কিছু একটা উপায় বের করে দেন। ইফরিত বলল, তুমি আগে বাড়িটাতে যাও, বাকি আমি বলে দিব। তুমি শুধু কি কি করবো আমি সব বলে দেব। আমি ইফরিদের কথা মতো চলে গেলাম ওই লোকের বাড়িতে। আমি বাড়িতে যে দেখি বাড়িটা পুরাই অন্ধকার, কারেন্ট নাই। আমি ওই লোকটাকে বললাম, কারেন্ট কই মিয়া? লোকটা বলল, ভাই, গত 5 দিন লাইট জ্বলে না, কারেন্ট নাই, এজন্য অনেক বিপদে আছি। আমি বললাম, কই রোগী কই? তখন আমি শুনতে পেলাম ওনার একটা ঘর থেকে বলছে, ইফরিতের চামচা রিপন, কেমন আছিস? ওই কই ইফরিত, কই? ওকে ডাক, ওর সাথে কথা আছে আমার, অনেক দিন ওরে দেখি না। ডাক 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 না আমারে, আমার কাছে ডাক। আমি তখন ওই ঘরের দিকে যেতে শুরু করি। ওই ঘরের সামনে যে দেখি একটা মেয়ে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে এবং ভয়ঙ্কর এক কণ্ঠে হাসছে আর বলছে, আয় ইফরিতের চামচা, আয় আয় আমার কাছে আয়। আমি মনে মনে ইফরিতকে স্মরণ করি, কিন্তু ইফরিত কোনোভাবে দেখা দিল না। আর আমি কিছু মন্ত্র পাঠ করতে লাগলাম। এই মেয়েটা আমাকে বলল, পাঠ কর, আরো জোরে জোরে পাঠ কর। কোনো লাভ নাই। আর তোর ইফরিতকে কোনোদিন আমার এই ঘরে আসতে পারবে না। তুই চলে যা। এই বলে মেয়েটা আমাকে রীতিমতো ধাক্কা দিল এবং আমি পড়ে যাই। আমি আছাড় খেয়ে রীতিমতো ওই ঘরের বাইরে রীতিমতো পড়ে যায় এবং আমি মেয়েটার বাবাকে বলি, তার সাথে কি কি ঘটেছে আমাকে সমস্ত ঘটনা খুলে বলো। মেয়ের বাবা আমাকে বলতে শুরু করলো, আমার নাম কাদের মিয়া, সবাই আমাকে কদু বলে ডাকে। আমি বিয়ে বাড়িতে রান্নার কাজ করি। এমন একদিন আমি আমাদের গ্রামের বাড়ি থেকে 5 থেকে 6টা গ্রাম পরে এক মন্ডলের মেয়ের বিয়ের রান্নার কাজ পাই। এতে ভালো টাকা দিবে, তাই আর দেরি না করে আমি রান্নার জন্য চলে যাই। আমার সাথে আরো 3 জন ছিল। এদের মধ্যে একজনের নাম ফারুক। এই ফারুক আমার মেয়েকে পছন্দ করত, আমার মেয়েকে বিরক্ত করত। আমার মেয়ের নাম রূপা একদিন আমাকে বলল, বাবা, ফারুক আমাকে খুব খারাপ প্রস্তাব দেয়। এই কথা শুনে আমার মাথা গরম হয়ে যায় আর আমি ফারুকদের বাসায় চলে যাই এবং ফারুককে ইচ্ছা মতো মারি। আর ফারুকের বাবাকে বলি, তোর ছেলে যদি আর আমার মেয়ের বিরক্ত করে তাহলে তোর ছেলের মেরে ফেলাবো, মনে রাখিস। তার ঠিক 1 মাস পরে এই ফারুক আমাদের বাড়িতে আসে আর রূপার কাছে ক্ষমা চায়। আমি বললাম, তুই এখানে কেন? তখন ফারুক বলল, কাকা, আমারে মাফ করে দেন। রূপা আমার বোনের মতো লাগে, আমারে মাফ করে দেন। জীবন আর রূপারে কোন রকম
খারাপ দৃষ্টি দেখাবো না। তখন আমি বললাম, ঠিক আছে চলে যা তাহলে। তখন ফারুক আমাকে বলল, কাকা আমাকে একটা কাজ দিবেন, একটা কাজের খুব দরকার আমার। আমি তখন মনে মনে ভাবলাম, আমার তো একজন লোক লাগবে, এত বড় অনুষ্ঠান সামাল দেওয়া কি সম্ভব? সাথে কিছু লোক থাকলে কাজটা সহজ হবে। তাই ওকে সাথে করে নিয়ে আসি। অনুষ্ঠান শেষ করতে করতে রাত হয়ে যায়। তখন আমার সাথে আর দুজনকে বিদায় দিয়ে আমরা দুজন মানে ফারুক আর আমি বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম। আর ফারুকের বাড়ি আমার বাড়ি থেকে 1 ঘন্টার পথ এবং 1 ঘন্টা হাঁটতে হবে। তাই আমি ফারুককে বললাম, আজ তুই আমার বাড়িতে থেকে যা, কাল সকালে চলে যাবি। এই কথার সাথে সাথে ফারুক রাজি হয়ে গেল। আমরা বাড়িতে চলে আসলাম আর শুয়ে পড়লাম। আমি ঘুম থেকে উঠে দেখি ফারুক চলে গেছে। আমি ভাবলাম এত তাড়াতাড়ি চলে গেল। তাই যাই হোক, দিন ভালোই যাচ্ছিল আমাদের। হঠাৎ একদিন রূপা ঘুম থেকে উঠে কলা বাগানের দিকে চলতে শুরু করলো। আমার একটা বাজে স্বভাব আছে, আমি রাতের বেলা বাড়ির উঠোনে পাটি বিছিয়ে অনেক রাত পর্যন্ত শুয়ে থাকতাম। সেদিনও শুয়েছিলাম। তখন দেখি রূপা কলা বাগানের দিকে যাচ্ছে। আমি রূপাকে ডাকলাম, কখন কথা বললো না, হাঁটতে শুরু করলো। আমি দৌড়ে গিয়ে ওর হাতটা চেপে ধরি। রূপার সাথে সাথে মাটিতে পড়ে যায়। আমি সাথে সাথে ওকে ঘরে তুলে নিয়ে আসি রীতিমতো। কিছুক্ষণ পর রূপার হুঁশ আসে। আমি রূপাকে বললাম, কি রে মা, তোর কি হয়েছে? তুই কলা বাগানের দিকে হাঁটতেছিলি কেন? আমার কথা শুনে হাসতে লাগলো আর ভয়ঙ্কর এক কণ্ঠে আমাকে বলল, কয়দিন দেখে রাখবি? কয়দিন দেখে রাখবি? আমি নিয়ে যাবই। এরকম ভয়ঙ্কর এক কণ্ঠে কথা বলে ভয়ঙ্কর এক হাসি দিল। পরের দিন আমি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বাইরে যাচ্ছিলাম। তখন দেখি রূপার ঘর থেকে কান্নার শব্দ আসছে। তখন আমি রূপার ঘরে গিয়ে দেখি রূপা শূন্যে ভাসছে আর রূপার বুকের উপরে কালো একটা অবল দাঁড়িয়ে কান্না করছে। এইটা দেখে আমি যত সূরা জানি সব পাঠ করা শুরু করলাম। তারপর আমাকে পেছন থেকে একটা হাত এসে আমার ঘাড়ে ছুঁড়ে মারলো আর কান্নার শব্দ থেমে গেল একেবারে। আমি কিছুতেই কিছু বুঝতে পারছিলাম না কি হচ্ছে এসব। আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল পুরো বিষয়টা। পরে পাশের বাড়ির রহিম ভাই আপনার কথা বলে, ভাই এখন যেভাবে হোক মেয়েটাকে বাঁচান, আমার একমাত্র মেয়ে, ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। আমি লোকটাকে সান্ত্বনা দিয়ে বললাম, আচ্ছা বাবা থামেন, দেখছি কি হয়। মনে হচ্ছে ব্যাপারটা বড় কিছু একটা হতে যাচ্ছে। আমার জিন এই ঘরে প্রবেশ করতে পারছে না, তার মানে এখানে ভালো শক্তিধর জিন আছে এবং ভয়ঙ্কর কিছু বসবাস করছে। আচ্ছা আজ আমাকে কিছু কাজ করতে হবে, আমি কাল আসবো। আজ এই ঘরে কেউ যাবেন না। আর এই তাবিজগুলো রাখেন, এগুলো সব সময় পড়ে থাকবেন, তাহলে ওই শয়তান আপনারা কোনো ক্ষতি করতে পারবে না। এই বলে আমি চলে আসি। তারপর বাড়িতে এসে ইফরিতকে স্মরণ করি আর ইফরিত সাথে সাথে চলে আসে। আমি ইফরিতকে কিছু বলার আগেই ইফরিত আমাকে বলতে শুরু করলো, রিপন শোনো, আজ আমি তোমার কোনো সহযোগিতা করতে পারিনি, কারণ ওই বাড়িতে জিনটা আছে, ওই জিনটা আমার বড় ভাই। ওর নাম হচ্ছে ইফরি আর ওর শক্তি আমার চেয়ে অনেক বেশি। আমি যখন তোমার সাথে ওই বাড়িতে যাই তখন 1000-এর বেশি জিন আমাকে আটকে রেখেছিল, তাই আমি তোমার সাথে যেতে পারিনি। ওর সাথে আমার সামনাসামনি লড়াই করা সম্ভব নয়। তোমাকে কিছু কাজ করতে হবে। তুমি যদি করতে পারো তাহলে ইফরি জিনকে তুমি বসে আনতে পারবে। ও তখন তোমার গোলাম হয়ে যাবে, কিন্তু এই কাজটা অনেক কঠিন হবে রিপন। আমি বললাম, যত কঠিন হোক না কেন, মানুষের সেবা করা আমার দায়িত্ব। আমি চিন্তা করছি এই সেবা করতে যে আমার জীবন চলে গেলে চলে যাক, কোনো সমস্যা নেই। আমি আমার জীবন বাজি রেখে হলো চেষ্টা করব। আপনি শুধু উপায়টা বলে দিন। ইফরিত জিন তখন বলতে লাগলো, শুনো, তুমি আজ রাত ঠিক 2:30 ওই বাড়ির কলা বাগানে যাওয়া। সেই কলা বাগানে প্রথম 10টা কলা গাছের পরে 11 নম্বর গাছটার কাছে যেতে হবে। তোমাকে সেই গাছের নিচে দেখবে একটা মাটির হাঁড়ি। ওই মাটির হাঁড়ি তোমাকে নিয়ে আসতে হবে আর ওর ভেতরে যা কিছু আছে সব কিছু আগুনে পুড়িয়ে দিতে হবে। আর একটা কথা, রূপার উপরে কালো জাদু করা হয়েছে আর এই কাজটা তোমার কাকা করেছে। এই কথাটা শুনে আমার মাথাটা রীতিমতো গরম হয়ে গেল। আমি বললাম, যে আমাকে মারার চেষ্টা করছিল আমি তারা ক্ষমা করে দিয়েছিলাম, আজ সে মানুষের ক্ষতি করার চেষ্টা করছে। আমি ইফরিতকে বললাম, আচ্ছা কালো জাদু করলোটাকে? ইফরিত বলল, ওই ছেলের নাম হচ্ছে ফারুক। ফারুক রূপাকে ভালোবাসার অপরাধে ফারুককে অনেক মারধর করেছে রূপার বাবা।
এবং অপমান করেছে, তাই সেই কষ্টের কারণে ফারুক তার নিজের একটা হাত বলি দেয় এই ইফরিজিনের জন্য। আর 101টা মানুষের কাটা মাথা ধারা এই ইফরিজিনকে বশ করে তোমার কাকা। আর ওই জিনকে দিয়ে রূপার উপরে, যাতে রূপা ধীরে ধীরে মারা যায়। তখন আমি বললাম, কিভাবে বাঁচানো যাবে এই রূপাকে? ইফরিত বলল, শোনো রিপন, ওই মাটির হাড়িটা তুমি আগুনে পোড়ানোর সময় দেখবে একটা লম্বা চুল আগুনে ভাসবে। ওই চুলটা তুমি একটা বোতলে বন্দি করে রাখবে। তারপরে তুমি ওই বাড়িতে গিয়ে এই চুলটা ইফরিকে দিবে এবং দেখবে তখন সবকিছু তোমার নিয়ন্ত্রণে চলে আসবে। তাই তাড়াতাড়ি ওই কলা বাগানে যাও আর ওই তাবিজটা নাও। এখানে 1000টা পুঁতি আছে। তুমি যখন ওই বাগানে যাবে, তোমাকে আটকাবার চেষ্টা করবে তোমার কাকার পাহারাদার জিন। তোমার প্রতি কদমে কদমে আঁচড় অনুভব করবে আর তুমি পুঁতির গায়েব হয়ে যাবে। তোমার প্রতিটা কদমে কদমে আঁচড় অনুভব করবে তুমি, আর একটি করে পুঁতি গায়েব হয়ে যাবে আর তার সাথে সাথে একটি করে জিন চলে যাবে। এভাবে সবগুলো পুঁতি যদি গায়েব হয়ে যায় তাহলে তোমার মরণ হবে, তুমি সেখানে মারা যাবে। যদি একটা পুঁতিও থাকে তাহলে তুমি মাটির হাড়িটা নিতে সক্ষম হবে। ইফরিতের কথা অনুযায়ী আমি ওই বাগানে রাত 2:30টার দিকে চলে যাই এবং গিয়ে দেখি অনেকগুলো দাঁড়কাক। দাঁড়কাক বলতে আমরা বড় কাককে দাঁড়কাক বলি। অনেক বড় বড় কাক যাদের চোখগুলো আগুনের মতো জ্বলছিল। আমি সময় নষ্ট না করে সামনে যাওয়া শুরু করি। ঠিক ইফরিতের কথা অনুযায়ী একটি একটি করে আঁচড় অনুভব করছিলাম। আমার পিঠের মধ্যে মনে হচ্ছিল কেউ ধারালো চাকু দিয়ে পিঠে আঁচড় দিচ্ছে। এভাবে কিছুক্ষণ চলার পর দেখি সবকিছু বন্ধ হয়ে যায়। কোনো দাঁড়কাক নেই, কোনো আঁচড় নেই। পরে দেখি আমার হাতে মাত্র 2টি পুঁতি আছে। আমি বুঝতে পারলাম এখানে আমি ছাড়া আর কেউ নেই। আর বাতাসে কিছু শব্দ আমার কানে আসছে, বলছে, রিপন তুমি পেরেছো, তাড়াতাড়ি মাটির হাড়িটা নিয়ে যাও। আমি 11 নম্বর গাছের কাছে যেতেই দেখি মাটি থেকে একটা হাড়ি উপরে উঠে আসলো। আমি হাড়িটা নিয়ে বাড়িতে চলে আসলাম এবং আগুনে পুড়িয়ে দিই। ঠিক একটা বড় চুল আগুনে ভাসছে। আমি আর দেরি না করে বোতলের মধ্যে ঢুকিয়ে নিই এবং ওই বাড়ির দিকে যেতে লাগি। আর ওই বাড়ির সামনে গিয়ে দেখতে পাই রূপার মধ্যে থাকা ইফরিত জিন খুব সুন্দর করে সালাম দিতে শুরু করলো আমাকে। আমি সালামের উত্তর দিয়ে ঘরে ঢুকি আর দেখি রূপা মাথা নিচু করে আমাকে বলতে শুরু করলো, আমি ইফরিতের বড় ভাই। আমাকে বশ করেছে ওই খারাপ কবিরাজ। আমরা মানুষের মাথা খুব পছন্দ করি। আমাকে স্মরণ করে 101টা মাথা দেয় ওই তান্ত্রিক, আর সেই সুযোগ কাজে লাগিয়ে আমার মাথার চুল ছিঁড়ে নেয় আর আমাকে দিয়ে কালো জাদু করায়। আমি বললাম, তুমি এই মেয়েকে ছেড়ে চলে যাও, আমি তোমার চুল তোমাকে ফিরিয়ে দেব। তখন ইফরি বলল, না, ওই চুল তোমার কাছে থাকুক। আমি জানি তোমার কাছে আমার চুল থাকলে আমাকে দিয়ে তুমি খারাপ কাজ করাবে না। ইফরিত যেমন তোমার কাছে আছে, ঠিক আমিও তোমার সাথে থাকতে চাই। আমি বললাম, ঠিক আছে, আপনি এখন চলে যান রূপার কাছ থেকে। তখন ইফরি চলে যায় আর রূপা মাটিতে লুটিয়ে পড়ে। ওকে আমি পড়া পানি দিয়ে হুঁশ ফিরিয়ে আনি আর রূপার বাবা ফারুককে কথাটা বলি। রূপার বাবা রীতিমতো রেগে গিয়ে ফারুককে খুন করার কথা বলে। আমি রূপার বাবাকে থামিয়ে দিয়ে বলি, যা হয়েছে ভুলে যান মিয়া, আর ফারুককে ক্ষমা করে দেন। আমি ফারুকের পেছনে একটা জিন লাগিয়ে রেখেছি, যদি আবার কিছু করতে চায় তাহলে ওই জিনটা ওকে মেরে ফেলবে। এই বলে আমি বললাম, আচ্ছা আমার কাজ শেষ, আর একটা কথা, আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ঠিক আছে? আমি চলি। তখন রূপার বাবা আমাকে 10,000 টাকা আমার পকেটে তুলে দেয় আর বলে, আমি জানি আপনি কোনো হাদিয়া নেন না, কিন্তু আমি আপনাকে হাদিয়া দিচ্ছি না, আমি আপনাকে খুশি হয়ে টাকাটা দিলাম। ভাই, না করবেন না, না নিলে আমি অনেক কষ্ট পাবো, আর নিলে অনেক খুশি হব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এই বলে চলে আসি। এরপর থেকে ইফরিত আর ইফরি ওরা 2 ভাই এখন আমার সাথে আছে। আমি এখন ওদের দুজনকে নিয়ে মানুষের সেবা করি। জেফি ভাই, এই ছিল আমার ঘটনা। ঢাকার এক শপিং মলের গার্ড ছিল ইমরান। দিনে জায়গাটা ভীষণ ব্যস্ত, কিন্তু রাত 12টার পর পুরো মলটা ফাঁকা হয়ে যায়। শুধু সিসিটিভি ক্যামেরা থাকে আর সব কিছু যেন অন্ধকার। ইমরানের কাজ ছিল রাতভর কন্ট্রোল রুমে বসে সব ক্যামেরা চেক করা।
প্রথম কয়েকদিন সব স্বাভাবিক ছিল, কিন্তু এক রাতে সব কিছু যেন একদম মুহূর্তের মধ্যে বদলে গেল। ইমরান মনিটরে চোখ রেখে রাখছিল, হঠাৎ এক স্ক্রিনে নড়াচড়া দেখতে পেল। তৃতীয় তলার এক দোকানের সামনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু সমস্যা হলো মল তো এখন বন্ধ, এখানে কেউ থাকার কথা না। তারপর সে জুম করলো, দেখলো একটা লম্বা ছায়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। ইমরান ওয়াকি টকি নিয়ে ওপরে গেল। তৃতীয় তলায় গিয়ে দেখলো সব কিছু ফাঁকা, কেউ নেই। কিন্তু কন্ট্রোল রুমে ফিরে এসে আবার স্ক্রিনে তাকাতেই দেখলো যে ছায়াটা এখনো সেখানেই দাঁড়িয়ে আছে, আরও কাছে। হঠাৎ ছায়াটা মাথা তুললো, সোজা ক্যামেরার দিকে তাকালো, তার মুখ নেই, কিছুই নেই, শুধু কালো একটা গর্ত, চোখ নেই, ঠোঁট নেই। কিন্তু ইমরান স্পষ্ট বুঝতে পারলো যে ওই ছায়াটা তার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ সব ক্যামেরা নিজ থেকেই বদলাতে লাগলো, একটার পর একটা, প্রথম তলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা, প্রত্যেকটা ক্যামেরায় একই ছায়া দাঁড়িয়ে আছে। মানে ওটা এক জায়গা না, সব জায়গায় দাঁড়িয়ে আছে। একটা ক্যামেরা হঠাৎ কন্ট্রোল রুম দেখাতে লাগলো, দেখলো ইমরান নিজের ঘরে বসে আছে, সে তার নিজের দিকেই তাকিয়ে আছে, কিন্তু চেয়ারের পেছনে দাঁড়িয়ে আছে সেই আরেকটা ছায়া। ইমরান ধীরে ধীরে যখন পেছনে ফুলল, দেখলো যে পেছনে কেউ নেই। আবার যখন ঘুরে স্ক্রিনে দেখলো যে স্ক্রিনের মধ্যে আরও একটা ছায়া দাঁড়িয়ে আছে। মনিটরের স্ক্রিনে হঠাৎ ফাটল ধরার মতো ইফেক্ট হলো, যেন ছায়াটা ভেতর থেকে চাপ দিচ্ছে। ইমরান চিৎকার করে পিছিয়ে গেল, স্ক্রিনে লেখা ওয়াচিং ইউ। ঘরে লাইট নিভে গেল, শুধু মনিটরের আলো। ছায়াটা ধীরে ধীরে স্ক্রিন থেকে বের হয়ে আসছে, হাত, তারপর মাথা, তারপর পুরো শরীর বের হয়ে আসলো। ইমরান দৌড়তে গেল, কিন্তু দরজা তো বন্ধ। পিছন থেকে ঠান্ডা কণ্ঠ এলো, তুমি এতক্ষণ আমাকে দেখেছিলে, এবার আমি তোমাকে দেখব। মলের স্টাফরা কন্ট্রোল রুম খুলে দেখে ঘর পুরোপুরি ফাঁকা। ইমরান নেই, সব ক্যামেরা চালু হয়ে গিয়েছে, শুধু একটা স্ক্রিনে কিছু অদ্ভুত। সেখানে দেখা যাচ্ছে ইমরান দাঁড়িয়ে আছে তৃতীয় তলায় মাথা নিচু করে, ঠিক যেখানে প্রথম ছায়াটা দাঁড়িয়েছিল। আজও রাত 2:17 সিসিটিভিতে মাঝে মাঝে একটা ছায়া দেখা যায়। যদি কেউ বেশি সময় তাকিয়ে থাকে, ধীরে ধীরে সে ব্যক্তি ওই ছায়াটার মতো হয়ে যায়। এই জন্য বলি যে রাত্রিবেলা যখন আপনারা কিছু দেখবেন, কখনোই জোর জবরদস্তি করে দেখার চেষ্টা করবেন না। যাই হোক, ইমরান হারিয়ে যাওয়ার পর পুরো মল কয়েকদিন বন্ধ রাখা হয়। সবাই মনে করেছিল হয়তো সে পালিয়ে গেছে, কিন্তু কন্ট্রোল রুমের ফুটেজ খুলতেই আসল ভয় শুরু হলো। টেকনিশিয়ানরা আগের রাতের ভিডিও রিওয়াইন্ড করেছিল। প্রথম সব স্বাভাবিক ছিল, ইমরান বসে আছে, ক্যামেরা দেখছে। তারপর যখন 2:17 গেল, হঠাৎ স্ক্রিনে সেই ছায়া। কিন্তু এবার নতুন কিছু দেখা গেল ছায়ার মধ্যে। ইমরানের পেছনে ধীরে ধীরে আরেকটা ছায়া দাঁড়িয়ে আছে, যা আগের বার কেউ কখনোই খেয়াল করেনি। ফুটেজ থামিয়ে জুম করতে দেখলো একদম সবাই স্তব্ধ হয়ে গেল। ছায়াটার ভেতরে মুখ দেখা যাচ্ছে, ভালো করেই তাকাতে বোঝা গেল ওটা ইমরানের মুখ। মানে সে হারিয়ে যাওয়ার আগেই তার ছায়া আলাদা হয়ে গিয়েছিল। মল আবার যখন খুললো, নতুন গার্ড রাখা হলো সজীব নামে। তাকে বলা হলো রাত 2টার পরে ওই স্ক্রিনের দিকে কখনোই তাকাবেন না। সজীব প্রথমে হাসলো এবং বলল, এত বড় মল, তাও আবার ভূত। সে তিরস্কার করলো। যাই হোক, যখন রাত 2:17 গেল, সজীব চুপচাপ বসেছিল। হঠাৎ একটা স্ক্রিন নিচ থেকে অন হয়ে গেল। তৃতীয় তলা, একটা ছায়া দাঁড়িয়ে আছে। সে একটু তাকালো, তারপর চোখ সরিয়ে নিল, কিন্তু পারল না।
মনে হচ্ছিল কিছু একটা তাকে বাধ্য করতেছিল তাকিয়ে থাকার জন্য। সে দেখলো ছায়াটা ধীরে ধীরে আকার বদলাচ্ছে, আর একটু পরে ওটা পুরোপুরি সজীবের মতো হয়ে গেল। একই কাপড়, একই দাঁড়ানোর ভঙ্গি। হঠাৎ কন্ট্রোল রুমের স্পিকার বন্ধ শব্দ। চোখ সরাও, কিন্তু সেটা অনেক দেরি হয়ে গেছে। সজীবের চোখ স্ক্রিনে আটকে গেছে। সে চিৎকার করতে চাইলো, কিন্তু গলাতে কোনো শব্দ বন্ধ বের হলো না। ক্যামেরার ভেতর থেকে সজীব ধীরে ধীরে হাসলো, তারপর স্ক্রিন ঝাপসা হয়ে গেল এবং ঘরের সবটুকু লাইট নিভে গেল। কন্ট্রোল রুম খালি, সজীবও নেই, কিন্তু তৃতীয় তলার ক্যামেরা দেখা যাচ্ছে দুজন দাঁড়িয়ে আছে। ইমরান একজন, আরেকজন হলো সজীব। দুজনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, নড়ছে না। আজও মলের সিসিটিভিতে মাঝে মাঝে নতুন নতুন মুখ যোগ হয়, যারা একবার বেশি সময় তাকায় আর তারা বাইরে থাকে না। এরপর থেকে সে শপিং মলে কেউ আর সিকিউরিটি গার্ডে চাকরি নিতে ভয় করতো, কেননা সবাই জানতো যে ওখানে কিছু একটা তো রয়েছে। যে যখন তাকানো হয় সে ছায়াটার দিকে, তখন ছায়াটা আপনা আপনি রং বদলায়, অর্থাৎ যে ব্যক্তি সে ছায়ার দিকে তাকায় ওই ছায়াটা তার মতোই বেশ ধারণ করে। যার পর থেকে তৃতীয় তলা পুরোপুরিভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং তার কিছুদিন পর থেকে পুরোপুরিভাবে সেই শপিং মলটাই পরিত্যক্ত ঘোষণা করা হয়। কেননা এই ঘটনা যখন ছড়াছড়ি হয়ে গেল, তখন কেউ আর সেখানে দিনের বেলা যেতেও ভয় করত এবং যার কারণে শপিং মলটা পুরোপুরি আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হয়। তো বন্ধুরা, এখানেই শেষ আজকের এই অন্ধকার রাতের ভয়ঙ্কর গল্প। যদি এতক্ষণ সাহস করে শুনে থাকো, তাহলে তুমি সত্যিই হরর দুনিয়ায় একজন বীর শ্রোতা। গল্পের প্রতিটা মুহূর্তের ঠান্ডা শিহরণ, ফিসফিসে শব্দ আর অন্ধকারে চাপা ভয় সব তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও গা শিউরে উঠছে এখনও। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। তোমাদের প্রতিটা কমেন্টই আমাকে পরের আরও ভয়ঙ্কর গল্প বলার উৎসাহ দেয়। আর হ্যাঁ, চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও, কারণ সামনে আসছে আরও অন্ধকার, আরও রহস্য, আরও পাগল করা ভয়। গল্প মিস করলে কিন্তু পরে আফসোস করবে। আজকের রাত এখানেই শেষ করলাম, কিন্তু অন্ধকার এখানে শেষ নয়। দেখা হবে খুব শীঘ্রই পরের ভয়ঙ্কর গল্পে। ততক্ষণ পর্যন্ত আলো নিভিয়ে ঘুমিও না, কারণ অন্ধকারের ভেতরে কে তোমার দিকে আছে তুমি নিজেও বলতে পারবে না। See you in the next horror story. Subscribe and stay in the dark if you dare. আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি সাজিদ হাসান আবার আপনার মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটা ঘটনা নিয়ে। কারণ আমাদেরকে পাঠিয়েছেন ঝিনাইদহ থেকে জিশান ভাই। তো ঘটনা মূলত তার নিজের এবং তার এক ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া ঘটনা। আমি কথা না বাড়ি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনার সূত্রপাত 2011 সালের শেষ দিকে। জিশান ভাই তখন কলেজে পড়তেন। তো কোনো এক ছুটির সময় তিনি এবং তার কিছু ফ্রেন্ড মিলে তাদের বাসার ছাদে বসে আড্ডা দিচ্ছিলেন এবং রাত আনুমানিক 8টা বাজতে যে যার বাসায় চলে যায়। শুধু তার এক ফ্রেন্ড, যার নাম ছিল আলফাস, তিনি থেকে যান এবং আরও বেশ কিছুক্ষণ গল্প করার সিদ্ধান্ত নেয় এবং এভাবে হাসি খুশি এবং এভাবে আড্ডা দিতে দিতে বেশ কিছু সময় পার হয়ে যায় এবং হঠাৎ আলফাস ভাইয়ের নাম্বার একটা কল আসে। তো তখন তিনি বলেন যে ভাই, নানার সাথে আমার মামা ফোন দিছে, আমি একটু কথা বলে আসি, হ্যাঁ তুই একটু এখানে দাঁড়া। তো তিনি বেশ কিছুক্ষণ কথা বলেন। কথা বলার পর তিনি হঠাৎ যখন ফিরে আসেন, তো তার চোখ মুখে এক প্রকার আতঙ্ক এবং গভীর বিষাদের ছাপ। তো তিনি এসে বলেন যে জিশান ভাই, তুই এখনই প্লিজ বের হ, তোর আমার সাথে এখনই যাওয়া লাগবে। তো রাত তখন আনুমানিক 10টা ছুঁই। জিশান ভাই একেবারে অবাক হয় এবং তিনি বলেন যে কী বলিস তুই, এত রাতে কোথায় যাবো? আর তোর কি মাথা খারাপ? আম্মু আমার এখন যাইতে দেয়? তো ভাই, তোর যদি আগায় দেওয়ার লাগে আমি তোর আগায় দিয়ে আসতেছি, কিন্তু তুই আমার এখন প্লিজ কোথাও যাওয়ার কথা বলিস না। তো এবার আলফাস ভাই একটা কথা বলেন, সেটা হচ্ছে যে একটু আগে আমার তো মামা ফোন দিয়েছিল। মামা ফোন দিয়ে বলছে যে আমার নানা একটু আগে মারা গেছে।
আমার বাসার সবাই সেখানে চলে গেছে এবং আমাকেও সেখানে এখন যাইতে হবে, কিন্তু আমার একার পক্ষে কখনোই সেখানে যাওয়া সম্ভব না। ভাই প্লিজ তুই আমার সাথে চল। তো জিশান ভাই এবার একটু অপ্রস্তুত হয়ে পড়েন যে তিনি আসলে ব্যাপারটা না বুঝেই প্রথমে অনেক কিছু বলে ফেলেছিলেন। তো এবার তিনি তার মাকে ব্যাপারটা জানান এবং তার মাও আসলে আর অমত করেন না, যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে অলরেডি। তো তিনি তাদেরকে যাতায়াত ভাড়া দেন এবং বলেন যে তারা যেন সাবধানে সেখানে যান। তো তারা বেশ কিছুক্ষণ পর যখন সেখানে পৌঁছন তখন দেখতে পান যে লাশ অলরেডি গোসল করা হয়ে গেছে এবং লোকেরা লাশে খাটিয়ে ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো তিনি তাদের মধ্যে একজন ছিলেন এবং তিনি খাটিয়াটা গিয়ে ধরেন। তো প্রথমেই তাকে মনে হয় যে খাটিয়াটা বেশ ভারী লাগছে তার কাছে। তো তিনি ভাবেন যে খাটিয়া তো এর আগে অনেকবার বয়ে নিয়ে গেছি, তো কখনো তো এরকম মনে হয়নি, তো আজকে কি অনেকদিন বাদে ধরছি এরকম, এজন্যই কি এরকম মনে হচ্ছে। তো তিনি ব্যাপারটা পাত্তা দেন না। তিনি দেখেন যে তার আশেপাশে যারা লোকজন ছিলেন সবার মানসিক অবস্থা খুবই খারাপ। আর তার যে বন্ধু আলফাজ ভাই তিনিও মানসিকভাবে বেশ ভেঙে পড়েছেন, তার নানা বলে কথা, স্বাভাবিক ব্যাপার। তো তিনি তাদের একটু হলেও তাদের বোঝা হালকা করবার জন্য তিনি খাটিয়াটা ধরেন এবং তিনি সিদ্ধান্ত নেন যে তিনি নিয়ে যাবেন খাটিয়াটা। তো স্থানীয় মসজিদ থেকে সেই খাটিয়াটা নিয়ে স্বাভাবিকভাবে লাশ নিয়ে তারা রওনা হন কবরস্থানের উদ্দেশ্যে। এবং আপনারা জানেন যে গ্রামের কবরস্থানগুলো সাধারণত একটু দূরে হয় লোকালয় থেকে, যেখানে একটু ঝোপঝাড় বা বন জঙ্গল বা একটু নিরিবিলি আর কি। তো তারা কবরস্থানের উদ্দেশ্যে রওনা হন এবং সেখানে নিয়ে গিয়ে জানাজা পড়ানো হয় এবং তারপর যখন লাশ কবরস্থ করা হয় তো তারপর তারা ফেরার পথ ধরেন। এবং এবারও জিশান ভাই ঠিক করেন যে তিনি যেহেতু খাটিয়াটা নিয়ে এসেছিলেন তো যাবার সময় তিনি নিয়ে যাবেন। তো তিনি খাটিয়াটার একটা সাইড ধরেন এবং তার পাশে ছিলেন গ্রামের আর বেশ কিছুজন লোক এবং তারাও খাটিয়া ধরেছিল। তো জিশান ভাই এবার খাটিয়াটা কাঁধে নিতেই বেশ অবাক হয়ে পড়েন এবং তিনি দেখেন যে খাটিয়াটা যখন লাশ সমেত খাটিয়াটা যখন নিয়ে আসা হয়েছিল তখন খাটিয়াটা যতটা না ভারী মনে হয়েছিল এখন ঠিক তার থেকে 3 গুণ বেশি ভারী মনে হচ্ছে। অর্থাৎ আগে যদি একটা ডেড বডি সেখানে রাখা হয়েছিল এখন তার সাথে আরও 2টা যোগ করা হয়েছে। তো জিশান ভাই বেশ অবাক হয়ে যান। তিনি ভাবেন যে এসব কী হচ্ছে তার সাথে। প্রথমে খাটিয়াটা ভারী মনে হলো কাঁধে নেওয়ার সময়, তারপর এখন আবার 3 গুণ বেশি ভারী মনে হচ্ছে, ব্যাপারটা কি। তো তিনি তার মনে মনে একটা ব্যাখ্যা দাঁড় করেন, সেটা হচ্ছে এই যে খাটিয়াটা হয়তো তিনি যখন নিয়ে এসেছিলেন তখনই হয়তো তার আরও বেশি ব্যথা লেগেছিল এবং তার ব্যথার চোটে হয়তো তার ঘাড় ব্যথা হয়ে গেছে এবং সেই ব্যথার কারণেই মূলত এখন খাটিয়াটা আরও বেশি ভারী মনে হচ্ছে। তো তিনি ব্যাপারটা আমলে নেন না। বেশ কষ্ট হলেও তিনি যেহেতু দেখেন যে কারোই মানসিক অবস্থা ভালো না, তার ফ্রেন্ড এবং ফ্রেন্ডের মামা তাছাড়াও বাড়ির লোকজন সবাই শোকে একেবারে মুহ্যমান হয়ে পড়েছে। তো তিনি ব্যাপারটা কাউকে জানান না। তিনি একটু কষ্ট করে হলেও তিনি খাটিয়াটা বয়ে নিয়ে আনতে থাকেন। তো ঠিক এই সময় একটা অদ্ভুত ব্যাপার ঘটে, সেটা হচ্ছে যে মসজিদ প্রাঙ্গণের কাছাকাছি যখন তারা চলে এসেছেন ঠিক তখন তিনি বুঝতে পারেন যে তার খাটিয়াটার ওজন অস্বাভাবিকভাবে হালকা হয়ে পড়ে এবং তার মনে হয় যে তাদের থেকে পেছনে বেশ কিছু দূরে কোনো একটা জিনিস উপর থেকে ধপ করে মাটিতে লাফ দিল এবং তিনি চমকে পেছনে তাকাবার সাথে সাথে সেই জিনিসটা পাশের ঝোপে মিলিয়ে গেল এবং তিনি রাতের আবছা আলোয় দেখতে পেলেন যে কোনো কালো রঙের কোনো একটা ছায়ামূর্তি বা কোনো কেউ একজন সেই ঝোপের আড়ালে গিয়ে লুকালো। তো জিশান ভাই এবার ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্য তার পাশের লোকদের জিজ্ঞেস করেন এবং তারা বলেন যে না, তারা তো কোনো শব্দ শোনেননি বা কাউকে সেখানে যেতেও দেখেননি। তো তিনি মসজিদ প্রাঙ্গণে যখন তার খাটিয়াটা রাখেন এবং খাটিয়া রাখার পর তিনি আবার সেই তাদের সাথে দেখা করেন যারা এতক্ষণ তার সাথে খাটিয়াটা বয়ে নিয়ে আসছিল এবং এবার তিনি তাদেরকে অনুরোধ করেন যে আসলে আপনারা আমাকে প্লিজ বলেন যে আপনাদের কি কোনো অস্বাভাবিক কিছু মনে হয়েছিল কিনা। তো তারা এবার সুর পাল্টে তার সাথে বলেন, সেটা হচ্ছে যে দেখো বাবা, তুমি তো নতুন মানুষ আর হয়তো এসব কাজে এবারে প্রথম আসছো, তো এসব দাফন কাফন যখন করা হয় কোনো কিছু তখন আসলে অনেক অদ্ভুত ব্যাপার স্যাপার ঘটে। তোমার তো এসবের সাথে খুব একটা পরিচিতি নাই। আমরা যখন খাটিয়াটাতে নিয়ে আসি তখন আমাদের কাছে সেটা অনেক বেশি ভারী মনে হয়েছিল। আর একটা ব্যাপার হচ্ছে যে
এখানে যা কিছু দেখছো বা যা কিছু তুমি ফিল করছো এগুলো কোনো কিছু মনে রাখার দরকার নেই। তুমি দৌড়াদৌড়ি পড়তে পড়তে বাসায় চলে যাও এবং বাসায় গিয়ে একটা কাজ করবে, সেটা হচ্ছে যে বাসায় গিয়ে গরম পানিতে গোসল করবা এবং গোসলের পর যখন তুমি শুতে যাবা তখন একবার কী করো, সেটা হচ্ছে যে ভালোভাবে উজু করে নিবা। তো ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। তো এই কথা বলে সেই লোকজন তাদের থেকে বিদায় নেন এবং জিশান ভাইও বাকিদের সাথে বাসায় চলে আসেন। তো বাসা বলতে এখানে আমি আলফাজ ভাইয়ের যে নানু বাসা সেটার কথা বলছি। তো বাসায় ফিরে আসার পর তারা গোসল করে নেন, যারা যারা কবরস্থানে লাশ দাফন করেছিলেন বা যারা যারা গেছিলেন সেখানে, এবং তাদের একটা বড় ঘরে বেশ কয়েকজন মানুষের সাথে জিশান ভাই, আলফাজ ভাই এবং আলফাজ ভাইয়ের মামা তাদের শোবার ব্যবস্থা করা। তো সারাদিনের ক্লান্তি আর বাড়িটাও মূলত শোকে একেবারে ডুবে গিয়েছিল বলতে গেলে। তো এসবের কারণে খুব দ্রুতই তাদের মধ্যে ঘুম চলে আসে এবং তাদের ঘুমটা, জিশান ভাইয়ের ঘুমটা যখন ভাঙে খুব একটা অদ্ভুত কারণে তিনি দেখতে পান যে তিনি একাই রুমে শুয়ে আছেন এবং তার বেডে যারা শুয়েছিল তাদের কেউ সেখানে নেই। তো তিনি বেশ কিছুক্ষণ সময় লাগে বুঝতে যে আসলে কী ঘটছে তার সাথে। তো এরই মাঝে তিনি শুনতে পান যে ছাদের উপর থেকে আলফাজ ভাই প্রচণ্ড শব্দে চিৎকার করছিল এবং তিনি চিৎকার শুনে তিনি ভয় পেয়ে যান এবং তিনি হয়তো ভাবেন যে কোনো কিছুটা ঘটতে চলেছে তার সাথে বা খারাপ কিছুটা ঘটছে আলফাজ ভাইয়ের সাথে। তো তিনি এক দৌড়ে ছাদের উপর চলে আসেন এবং দেখতে পান যে আলফাজ ভাই ছাদের এক কর্নারে দাঁড়িয়ে চিৎকার করছে এবং কোনো কিছু একটা তাকে জাপটে ধরে রেখেছে। তো এর ঠিক কিছুক্ষণ পর সেই জিনিসটা আলফাজ ভাইকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেয় এবং সেই জিনিসটাও একেবারে অদৃশ্য হয়ে যায়। তো তিনি এক দৌড়ে ছাদের কর্নারে যান এবং গিয়ে দেখতে পান যে আলফাজ ভাই মাটিতে নিচে পড়ে আছে এবং তার মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। তো এটা জিনিস দেখে তিনি প্রচণ্ড ভয় পান এবং প্রচণ্ড শব্দে তিনি চিৎকার করতে কাঁদতে থাকেন। তো তার চিৎকার শুনে বাড়ির লোকজন সেখানে দৌড়ে আসে এবং তারপর তারা তাকে জিজ্ঞেস করে যে তুমি এত রাতে ছাদের উপর কী করছো। তো তিনি বলেন যে ব্যাপারটা তাদেরকে খুলে বলেন। তো তারা সবাই বেশ অবাক হন যে তুমি এসব কী বলো, তুমি হয়তো ঘুমিয়ে করে স্বপ্ন দেখছো। তারপর আলফাজ ভাই তাদের মধ্যে থেকে আসেন এবং তিনি আলফাজ ভাইকে দেখে যে বেশ কিছু স্বস্তি ফিরে পান এবং তিনি এটাও ভেবে বেশ অবাক হন যে তিনি এতক্ষণ তারা কি তিনি স্বপ্ন দেখলেন। তো কিন্তু এত স্পষ্ট স্বপ্ন কি দেখা সম্ভব কারোর পক্ষে। তো তিনি ভাবেন যে হয়তো বা ঘুমের ঘরে এবং যেহেতু আজকে অনেক ভয়ের ব্যাপার স্যাপার করছিল হয়তো বা এসব কিছু ঘটে থাকবে। তো এরপর তিনি নিজের বাসায় চলে আসেন। তার বাসায় চলে আসার পর তার সাথে একটা ঘটনা ঘটা শুরু হয়ে যায়। তিনি প্রতি রাতেই স্বপ্নে দেখতেন যে তিনি সেই খাটিয়াটা কাঁধে করে নিয়ে আসছেন এবং প্রচণ্ড চাপ সেই খাটিয়া থেকে তার কাঁধে পড়ছে এবং এবার একটা ব্যাপার তিনি দেখেন, সেটা হচ্ছে যে খাটিয়াটা থেকে একটা লাশ আধ বসা অবস্থায় উঠে বসছে এবং লাশটা যখন উঠে বসতো তখন সেই খাটিয়া থেকে প্রচণ্ড জোরে একটা চাপ তার কাঁধে এসে লাগতো এবং প্রচণ্ড যন্ত্রণায় তার ঘুম ভেঙে যেত। তো এই স্বপ্নটা তিনি বেশ কিছুদিন দেখা শুরু করেন এবং তারপর তিনি ব্যাপারটা যদিও কাউকে জানান না। তো তিনি দৌড়াদৌড়ি করে কিছুদিন ঘুমান এবং এর মাঝে বেশ কিছুদিন তিনি ভালো থাকলেও তার সাথে আরও নতুন একটা ঝামেলা ঘটা শুরু করে। সেটা হচ্ছে যে তিনি প্রায় রাতে দেখতেন যে সেই কালো অবয়বটা যেটাকে তিনি সেই খাটিয়ায় থেকে লাফিয়ে পড়ে সেই মসজিদ প্রাঙ্গণের পাশে ঝোপের পাশে লুকিয়ে দেখেছিলেন, সেই অবয়বটা প্রতিদিন রাতে তার চারিদিকে ঘুরু ঘুরু করে এবং ঘুমের ঘরেই সেই জিনিসটা তার বুকের উপর চেপে বসে এবং তার গলা চেপে ধরে। তো এই ঘটনাটা পরপর 2-3 দিন ফেস করার পর এমন একদিন তিনি রাতে ঘুমিয়েছিলেন এবং তিনি দেখতে পান যে সেই কালো অবয়বটা তার রুমে এসে ঢুকেছে এবং কোনো কিছু বুঝে উঠবার আগে সেটা এক লাফে তার বুকের উপর চড়ে বসে এবং তার গলা চেপে ধরে। তো প্রচণ্ড যন্ত্রণায় তার বুক ফেটে যেতে থাকে, তিনি নিঃশ্বাস নিতে পারছিলেন না। তিনি যে চিৎকার করবেন এরকম শক্তিও তার ছিল না। তো তিনি কোনো রকমের শক্তি জোগাড় করে তিনি চিৎকার করে ওঠেন এবং এরপরে তার কিছু মনে নেই। তো পরদিন সকালে তার ঘুম ভাঙে তার মায়ের ডাকে এবং তার মা তাকে জিজ্ঞেস করেন যে আচ্ছা গত রাতে তুমি যে এত চিৎকার চেঁচামেচি করছিলে, তো যখন তোমাকে সেখানে গিয়ে তোমার রুমে দেখলাম তখন তুমি একেবারে অবচেতন অবস্থা করেছিলে, তো কালকে রাতে কী হয়েছিল আমার। তো তিনি সমস্ত ব্যাপার তার মাকে খুলে বলেন এবং তার মা এবার ব্যাপারটা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েন এবং তিনি স্থানীয় এক
হুজুরের শরণাপন্ন হন এবং হুজুরকে ব্যাপারটা খুলে বলা হয়। তো সব কিছু শুনে হুজুর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন এবং তারপরে তিনি যে এটা জানান সেটা হচ্ছে যে তিনি বাকিদের সহ তিনি যখন দাফন কাজ সম্পন্ন করে সেদিন মসজিদের উদ্দেশ্যে ফিরছিলেন, ঠিক তখনই সেই ঝোপের আড়াল থেকে কোনো একটা খারাপ জিন তার নজরে পড়ে এবং সেই জিনটা তাকে পছন্দ করে ফেলে এবং এর ফলে কি হয়, সেই জিনিসটা তাকে তার সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেটা তাকে এত সহজে নিয়ে যেতে পারবে না জন্যই বিভিন্ন ছল এবং কৌশল অবলম্বন করে এবং সেদিন রাতে তিনি যেই তার ফ্রেন্ডকে দেখেছিলেন ছাদের উপরে ধাক্কা দিয়ে যে জিনিস ফেলে দিয়েছিল, সেটা মূলত সেই জিনটাই ছিল এবং সেই জিনিসটা আপ্রাণ চেষ্টা করছে তাকে সাথে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তিনি দূরত এবং পাক পবিত্র থাকার কারণে তাকে সরাসরি নিয়ে যেতে পারছে না। তো ব্যাপারটা শুনে তার মা বেশ চিন্তিত হয়ে পড়েন এবং তারা এর থেকে একটা পরিত্রাণের উপায় সেই হুজুরকে দিতে বলেন। তো হুজুর স্বাভাবিকভাবেই একটা পরিত্রাণ তাদেরকে দেন এবং এটার ব্যাপারে আমরা আগেও শুনেছি। সেটা হচ্ছে যে হুজুর যেটা বলেন সেটা হচ্ছে এমন যে সেই কবরস্থানেই তাকে আবার যেতে হবে এবং সেই কবরস্থানের পাশেই মূলত সেই জিনিসটা কোনো একটা গাছে সেই জিনিসটা থাকে আর কি, তার আবাস। তো সেখানে গিয়ে কিছু তাবিজ এবং বিভিন্ন জিনিস তাকে রেখে আসতে হবে এবং রেখে আসার সময় তাকে অনেকেই ডাকবে এবং অনেক শব্দ তিনি শুনতে পাবেন, বিভিন্ন রকমের আওয়াজ, বিভিন্ন রকম জীবজন্তু, বিভিন্ন আজেবাজ জিনিসপত্র তিনি দেখবেন। তো তিনি যেন কোনো কিছুতে ভয় না পান এবং তার সাথে কাউকে যাওয়া যাবে না, কিংবা তিনি যদি পেছনে ফিরে থাকেন তবে তার মৃত্যু অবধারিত এবং আরও খারাপ কিছু তার সাথে করতে পারে। তো জিশান ভাই মূলত তার কথা মতো এক রাতে সেখানে যান এবং সেদিন চাঁদের আবছা হবে সব কিছু দেখা যাচ্ছিল, প্রচণ্ড এক ভৌতিক পরিবেশ সেদিন ছিল। এবং তিনি যখন সেই কবরস্থানের কাছে যান এবং সেই জিনিসগুলো সেই কবরের এক কর্নারে তিনি যখন রেখে ফিরে আসছিলেন, তিনি দেখতে পান সেই জিনিসটাই, কিন্তু এবার সেই জিনিসটা তার স্বরূপে তার সামনে চলে আসে এবং সাইড থেকে তাকে এক মেয়েলি গলায় তাকে ডাকা শুরু করে। প্রথমে বিভিন্ন জিনিসের প্রলোভন তাকে দেখাতে শুরু করে এবং বিভিন্ন রকমের কথাবার্তা বলতে থাকে যাতে তার মন গলানো যায়। এবং এতেও যখন কাজ হয় না তখন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসের রূপ নিয়ে তাকে ভয় দেখাতে থাকে। তো জিশান ভাই কোনো রকমে নিজেকে সামনে নিয়ে তিনি সেই জিনিসগুলো না দেখার ভান করে তিনি দোয়া পড়তে পড়তে তিনি চলে আসেন এবং সেদিন তিনি বাসায় এসে মূলত আর সেই সমস্যাটা সেখান থেকে মিটে যায় এবং তারপরে তার সাথে কোনো কিছু ঘটনা। তো মূলত এই ছিল জিশান ভাইয়ের ঘটনা এবং তারপর থেকে তিনি মোটামুটি ভালো হয়ে গেছেন। তো তিনি অনেক দূর থেকে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছিলেন, আমি তার ঘটনাটি শেয়ার করলাম। ঘটনাটা কেমন হয়েছে জানি না, তবে ঘটনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রাত তখন প্রায় 2টা বেজে গেছিল। আরিফ বিছানার পাশে শুয়ে মোবাইল স্ক্রল করতেছে। হঠাৎ তার ফোনে একটা অদ্ভুত নোটিফিকেশন আসলো, আননোন লাইভ স্টার্টেড। সে অবাক হলো কারণ সে কোনো লাইভ চালায়নি। কৌতূহলবশত সে সেখানে ক্লিক করলো। লাইভে দেখলো যে স্ক্রিনে অন্ধকার, ধীরে ধীরে সে অন্ধকারটা মুছে পরিষ্কার হয়ে গেল। সে দেখলো একটা ঘর, যে ঘরটা খুবই পরিচিত মনে হচ্ছে। আরিফ একটু খেয়াল করে বুঝলো এই ঘরটা তার নিজেরই ঘর, যেন ক্যামেরাটা তার ঘরের এক কোণে রাখা, যেখানে কোনো ক্যামেরা নেই। তার বুক ধক করে উঠল। লাইভ এসে নিজেকেই দেখছে, বিছানায় শুয়ে ফোন ব্যবহার করছে। হঠাৎ লাইভের দৃশ্য একদম পুরোপুরিভাবে বদলে গেল। সে দেখলো যে নিজে নিজে উঠে বসেছে, কিন্তু বাস্তবে আরিফ এখনও শুয়ে আছে, কিন্তু লাইভে হচ্ছে যে সে বসে আছে। তো এমন দৃশ্য দেখার পরে আরিফের শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল। লাইভে থাকা সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে ক্যামেরার দিকে তাকালো। তার চোখ নেই, শুধু কালো গর্ত। ফোনের স্ক্রিন থেকে কণ্ঠ বের হয়ে এলো, তুই আমাকে দেখছিস? আরিফ ফোন ফেলে দিতে চাইলো, কিন্তু হাত নড়ছে না।
তার শরীর পুরো জমে আছে। লাইভে থাকা সে উঠে দাঁড়ালো, ধীরে ধীরে ক্যামেরার দিকে এগিয়ে আসছে। স্ক্রিন লেখা ভিউয়ার্স 2। তাহলে আরিফ ছাড়া আর কে দেখছে? হঠাৎ দ্বিতীয় ভিউয়ারের নাম ভেসে উঠল, ইউ রিয়েল। আরিফ বুঝল লাইভে থাকা মানুষটা নকল আর সে আসল। লাইভে থাকা মানুষটা ক্যামেরার সামনে এসে থামলো, তার মুখ একদম স্ক্রিনের কাছে ধীরে এসে বলল, এবার আমি বের হব। তখনই স্ক্রিনে ফাটল ধরার মতো একটা ইফেক্ট ক্র্যাক ক্র্যাক করতে লাগলো। আরিফ অনুভব করলো তার ঘরের বাতাস ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিক তখন ঘরের পেছন থেকে একটা শব্দ এলো, টপ টপ করে, যেন কেউ ভেজা পায়ে হাঁটছে। আরিফ ধীরে ধীরে যখন পিছনে ঘুরলো, দেখলো তার পিছনে দাঁড়িয়ে আছে নকল আরিফটা। চোখ নেই, মুখ ফাটা এবং সে হাসছে। নকলটা তার কানে ফিসফিস করে বলল, এখন তুই স্ক্রিনে থাকবি। হঠাৎ সব কিছু অন্ধকার হয়ে গেল। পরদিন আরিফের পরিবার দরজা ভেঙে ঢুকে দেখে ঘর খালি, সেখানে কেউ নেই। শুধু বিছানার উপর পড়ে আছে আরিফের সেই ফোন। ফোনে এখনো লাইভ চলছে, স্ক্রিন লেখা আছে। একটা অন্ধকার জায়গায় আরিফ বসে আছে, স্ক্রিনের ভেতরে আটকে। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে বলছে, আমাকে বের করো মা, আমাকে বের করো। কিছু কিছু ফোন মাঝরাতে নোটিফিকেশন আসে, আননোন লাইভ স্টার্টেড। যদি এরকম কিছু আপনাদের ফোনে বেঁচে থাকে, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব, ভুল করেও নিজের ঘর দেখতে যদি পান লাইভের মধ্যে, কখনোই সেই লাইভটা দেখা কন্টিনিউ করবেন না। যাই হোক, যখন আরিফ হারিয়ে গেল, হারিয়ে যাওয়ার পর সবাই ভাবলো হয়তো সে কোথাও চলে গিয়েছে। কিন্তু সত্যিটা সামনে এলো কয়েকদিন পর। ফোনটা বন্ধ হয়নি, আরিফের ফোনটা পুলিশ নিয়ে গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার, ফোনটা বন্ধ করা যায় না, বারবার অফ করলেও নিজে থেকে চালু হয়ে যায়। স্ক্রিনে সবসময় একটাই অ্যাপ খোলা থাকে, লাইভ। তারা স্ক্রিনে দেখলো আরিফ একটা অন্ধকার ঘরে বসে আছে, চারপাশে কিছু নেই, শুধু কালো এবং কালো। সে কাপা গলায় বলছে, আমাকে বের করো, এখানে কেউ আছে একজন। হঠাৎ তার পিছনে কিছু একটা নড়ল। অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে বের হয়ে এলো আরেকটা ছায়া, যার আকার মানুষের মতো, কিন্তু শরীর পুরোপুরি ভাঙ্গা ভাঙ্গি। হঠাৎ স্ক্রিনে লেখা উঠলো, রুল নাম্বার 1, 1 মাস্ট রিপ্লেস 1। রুল নাম্বার 2, ভিউয়ার বিকম নেক্সট। পুলিশরা কিছু বুঝলো না এই বিষয়টা দেখার পরে। ঠিক তখনই স্ক্রিনে লেখা আসলো, ভিউয়ার্স 3 হয়ে গেল। কিন্তু ঘরে তো শুধুমাত্র দুজনই আছে। হঠাৎ লাইভের ক্যামেরা নিজ থেকেই ঘুরে গেল। দেখলো পুলিশ অফিসারের পেছনে কেউ দাঁড়িয়ে আছে, সাদা লম্বা বিকৃত মুখওয়ালা মানুষ। অ্যাকচুয়ালি মানুষ না, একটা মানুষ রূপে শয়তান। অফিসার ঘুরে তাকালো, দেখলো পিছনে কেউ নেই, কিন্তু স্ক্রিনে দেখতেই দেখলো ওটা আরো কাছে আছে। হঠাৎ আরিফ চিৎকার করে উঠল, স্যার পিছনে তাকাবেন না, ও বের হয়ে আসবে, প্লিজ স্যার। কিন্তু তখন খুব দেরি হয়ে গেছিল। ঘরে বাতি নিভে গেল, ফোনের স্ক্রিনে আলো জ্বলছে শুধু। অন্ধকার একটা কণ্ঠ, নতুন দর্শক পাওয়া গিয়েছে। পরদিন সকালে সেই পুলিশ অফিসারও নিখোঁজ হয়ে গেল। ফোনের লাইভ এখনও চলছে। স্ক্রিনে দেখা যাচ্ছে অন্ধকার ঘরে একজন দুজন করে বসে আছে, আরিফ আর সেই পুলিশ অফিসার। দুজনেই কাবা গলায় বলছে, আমাদেরকে এখান থেকে বের করো। ডেটা অ্যানালাইসিস দেখা গেল একটি লাইভ বহু বছর ধরে চলছে। প্রতিবার একজন দেখে, একজন ভেতরে ঢুকে যায়। মাঝে মাঝে এখনও আসে ফোনে, আননোন লাইভ স্টার্ট। যদি কেউ ঢুকে পড়ে, প্রথমে সে নিজের ঘরে দেখবে, তারপর নিজের পিছনে দাঁড়িয়ে থাকা আরেকটা নিজেকে দেখবে। এই ঘটনার পর থেকে যখন সব জায়গায় ছড়াছড়ি হয়ে গেল যে আরিফের কাহিনী আসলে কী, সে তারা কীভাবে বা যে ফোনের মধ্যে ঢুকে পড়ব, তখন
অনেকে রিচার্জ করে দেখলো যে ফোনের মধ্যে একটা আত্মা বন্ধু হয়েছিল, যার কারণে যখন কেউ ওই আননোন লাইভ স্টার্ট করে তখন সে আত্মাটা তার বিপরীতে যে লাইভটি দেখে তাকে তার মধ্যে ঢুকে নেয়, এমনটা ছিল। এবং যার পর থেকে যখন আরিফ এবং সেই অফিসারটা হারিয়ে গেল, তারপর থেকে সেই ফোনটা থানার একটা কোণার মধ্যে পড়েছিল ওভাবেই, সেই ফোনটা কেউ হাত দিয়ে জানে না। যদিও এখনও সেই ফোনে নোটিফিকেশন আসে যে লাইভ আননোন লাইভ স্টার্ট, হ্যাঁ, কিন্তু সেখানে দেখার কেউ সাহস করে না, কেননা সবাই জানে এই স্ক্রিনের মধ্যে ঢোকার পথটা কি সবাই জানে, কিন্তু এখান থেকে যে বের হবে এই বের হওয়ার পথটা কারোর জানা নেই, যার কারণে সবাই সেই ফোন থেকে দূরে থাকার চেষ্টা করত। তো বন্ধুরা, এখানেই শেষ আজকের এই অন্ধকার রাতের ভয়ঙ্কর গল্প। যদি এতক্ষণ সাহস করে শুনে থাকো তাহলে তুমি সত্যিই হরর দুনিয়ায় একজন বীর শ্রোতা। গল্পের প্রতিটা মুহূর্তের ঠান্ডা শিহরণ, ফিসফিসে শব্দ আর অন্ধকারে চাপা ভয় সব তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও গা শিউরে উঠছে এখনও। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। তোমাদের প্রতিটা কমেন্টই আমাকে পরের আরও ভয়ঙ্কর গল্প বলার উৎসাহ দেয়। আর হ্যাঁ, চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও, কারণ সামনে আসছে আরও অন্ধকার, আরও রহস্য, আরও পাগল করা ভয়। গল্প মিস করলে কিন্তু পরে আফসোস করবে। আজকের রাত এখানেই শেষ করলাম, কিন্তু অন্ধকার এখানে শেষ নয়। দেখা হবে খুব শীঘ্রই পরের ভয়ঙ্কর গল্পে। ততক্ষণ পর্যন্ত আলো নিভিয়ে ঘুমিও না, কারণ অন্ধকারের ভেতরে কে তোমার দিকে আছে তুমি নিজেও বলতে পারবে না। See you in the next horror story. ধন্যবাদ প্রিয় লিসেনার, আশা করি সবাই ঘটনাগুলো শুনলেন এবং আপনাদের ঘটনাগুলো ভালো লেগেছে। আপনারা এই ঘটনা থেকে অনেকেই আনন্দ পেয়েছেন, অনেকেই অনেক কিছু শিক্ষা গ্রহণ করেছেন, অনেকেই অনেক কিছু বুঝে গিয়েছেন। আমি মোটামুটি সবগুলো ঘটনায় বাছাই করে আপনার সামনে তুলে ধরি। আমি যেভাবে ঘটনাগুলো বানাই, এই প্রত্যেকটা ঘটনার অনুমোদন আমার কাছে আছে এবং আমি প্রত্যেকটা ঘটনা আপনাদের আনন্দ দেওয়ার জন্য, আপনাদের শিক্ষা দেওয়ার জন্য, বিনোদন দেওয়ার জন্য, কিছু জানার জন্য ঘটনাগুলো তুলে ধরি। এবং আমি একজন অথেন্টিক এবং রিয়েল উপস্থাপনাকারী। আপনারা যারা আমাদের ঘটনা প্রতিদিন শোনেন, আমি বলবো এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিদিন অথেন্টিক, জেনুইন, ভয়ানক, বাস্তব ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করি এই চ্যানেলের মাধ্যমে। এবং আমরা দেখছেন আফান ভাইয়া সহ আরও, ডক্টর আলিফ ভাইয়া, অন্তর ভাইয়া সহ আরও অনেকের ঘটনা তুলে ধরি। আমাদের কাছে সব পারমিশন রয়েছে। তাই আমি বলবো ইউটিউব সহ আপনারা যারা শ্রোতা বৃন্দ আছেন তারা আমাকে ফেক বলে অব্যাহত করবেন না। আমি একজন রিয়েল উপস্থাপনাকারক। আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদেরকে ভালোবাসা দেবেন। আমরা অনেক কষ্ট করে অনেক তথ্যবহুল ঘটনা এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরি। বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভয়ানক ঘটনা ঘটে যাচ্ছে। এই ঘটনাগুলো কিভাবে মানুষ তুলে ধরবে তার একটা মাধ্যম বলতে গেলে এই চ্যানেল। আপনারা এই চ্যানেলকে ভালোবাসবেন, এই চ্যানেলের সাথে থাকবেন, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, প্রত্যেকটা ভিডিওতে লাইক, কমেন্ট এবং আপনার যেসব প্রিয় বন্ধুরা ভূত এফএম শুনতে ভালোবাসে অথবা এরকম তথ্যবহুল ঘটনা শুনতে ভালোবাসে তাদেরকে আমাদের এই চ্যানেলটি শেয়ার করে পাঠিয়ে দেবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের যে ঘটনাগুলো শেয়ার করব, এই ঘটনাগুলো প্রত্যেকটা অথেন্টিক, রিয়েল, বাস্তব এবং এখান থেকে সত্য ইনফরমেশন দেওয়া হয়। এবং একটা মানুষের সাথে ঘটে যাওয়া বাস্তব ঘটনা, তিনি কিভাবে সার্ভাইভ করেছে, তিনি কিভাবে সেই ভয়ানক পরিস্থিতিতে সামাল দিয়ে তিনি সেখান থেকে কোন মাধ্যমে অবলম্বন করে সেখান থেকে বেঁচে ফিরেছে, সেগুলোই আমরা এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরি। আপনারা শুনেছেন যে একজন মুরব্বী, তিনি প্রতিদিন রাতে এরকম গরমের সময় খুব কারেন্ট থাকতো না গ্রামে, আসলেই কারেন্ট এখন বর্তমানেও থাকে না,
এই গরমের মধ্যে অনেক মানুষই কিন্তু চার দেয়ালের বন্ধ ঘরে থাকতে কমফোর্ট ফিল করে না। তারা কিন্তু বাহিরে, ঘরের বাহিরে বিভিন্ন জায়গায় খালি গায়ে লুঙ্গি পরে ঘুরে বেড়াতেই পছন্দ বা স্বাচ্ছন্দ্য বোধ করে। ঠিক তেমনই এই ভাইয়ের সাথে একটি ঘটনা ঘটে গিয়েছিল, আপনারা শুনেছেন আপনার ভাইয়ের কণ্ঠে। তো এইরকম ঘটনা আমি চাই যে আপনারা শুনবেন। এগুলো বাস্তব ঘটনা, এগুলো কখনোই ভুল তথ্য নয়, এগুলো কখনোই ভুল কথা নয়। এই ঘটনাগুলো সত্য, এবং এইরকম ঘটনা যে বাস্তবে ঘটে তা তো আমরা বুঝতেই পারতেছি। এখানে ভুলের ইনফরমেশন দেওয়ার কি আছে? তো যাই হোক, আমি ইউটিউব সহ আরও আমার অডিয়েন্সদের বলতে চাই, আপনারা এইরকম আরও অনেক ঘটনা শুনবেন। জিন তো বাস্তব, জিন তো আছে। ওই রাতে ওই মুরব্বীর সাথে জিনের দেখা হয় এক গোরস্থানে, এবং সেখানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি গড়ে ওঠে। তিনি ভয় পান, তিনি কীভাবে সেখান থেকে বেঁচে ফিরেছেন সব কিছু মিলে শোনানো হয়েছিল আপনাদের প্রথম ঘটনাটাই। তো যাই হোক, এগুলো সকল ঘটনা সত্য, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি। আপনারা যারা এইরকম সত্য ঘটনা শুনতে চান তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রতিনিয়ত, প্রতিদিন আমরা এইরকম সত্য ঘটনা এই চ্যানেলে তুলে ধরছি, এবং শেষ পর্যন্ত তুলে ধরেই যাব। আমি একজন জেনুইন এবং আমি একজন রিয়েল বাস্তব ক্রিয়েটর। যাই হোক, আপনারা সবাই ভূত এফএম ভালোবাসলে আমাদের এই সুপার ভূত এফএম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের পাশে থাকবেন। চ্যানেলের যদি আপনাদের সাথে এইরকম সত্য ঘটনা ঘটে থাকে আপনাদের জীবনে, বা আপনাদের পরিবারের সাথে, বা আপনার দাদুর সাথে, দাদার সাথে, নানুর সাথে, নানার সাথে ভয়ানক ঘটনা যদি ঘটে যায়, তাহলে অবশ্যই আপনারা সেই ঘটনাগুলো আমাদেরকে শেয়ার করবেন। আমরা সুপার ভূত এফএম টিম সেটাকে পর্যবেক্ষণ করে যদি সত্য হয়, এই সত্য ঘটনা, সত্য ইনফরমেশন আমার প্রিয় অডিয়েন্সদের কাছে তুলে ধরবো, এই আশা ব্যক্ত রেখে আমি আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, সুস্থ থাকবেন, স্টে সেফ। ধন্যবাদ।